আমরা আজকে ক্লাস করব কি নিয়ে? আমাদের আজকের যে কাজটা হবে, সেই কাজটা বেসিক্যালি আমরা শুরু করব আজকে নতুন একটা কোড এডিটর দিয়ে। যে এডিটরটা আমরা আগে কাজ করতাম নোটপ্যাড++ দিয়ে। যেখানে আমাদের অনেক কিছু মানে সময় সাপেক্ষ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। যে লিখতে অনেক সময় লাগতেছে। যদিও এই জিনিসটা খুবই ভালো। ফান্ডামেন্টাল পার্টটা শিখে রাখা আমাদের জন্য খুবই ভালো। কারণ কোডিং এর সময় আমার যেকোনো প্যাড হইতে পারে। সেটা মানে লিখার যেকোনো জায়গা হইতে পারে। আমি সেই জায়গাতেই লিখেই যাতে আমাদের কোডটা সমাধান দিতে পারি। কারণ কিছু সময় যাবে দেখা যাচ্ছে যে আমার একটা অপশন কাজ করতেছে না। তাহলে সেকেন্ডারি আরেকটা অপশন আমার চুজ করে নিতে হবে। আমার পিসিতে হয়তো ইমার্জেন্সি কোনো একটা কাজ হইছে, যেকোনো একটা পিসিতে বসে পড়বেন। তাহলে সেক্ষেত্রে নোটপ্যাড অথবা এই নোটপ্যাডে আপনি আরামসে লিখে কোড লিখে সেটা সমাধান করে ফেলতে পারতেছেন। আর নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করলে আমাদের সবথেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে কোডগুলো আমরা বুঝে শুনে কাজ করতে পারি। কোথায় মিস্টেক হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনটা দিতে হয়, কোনটা দিলে কাজ করে, কোনটা দিলে কাজ করবে না। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এজন্য আমাদের নোটপ্যাড প্লাস প্লাস একবারে বেসিক একটা পার্ট। আর আমরা যখন প্রফেশনালি কাজ করব, তখন আমরা চেষ্টা করব যত অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ইউজ করা যায়, তত অ্যাডভান্স লেভেলের টেকনোলজি দিয়ে আমরা কাজগুলা করব। কিন্তু জানার ক্ষেত্রে আমাদেরকে ওই ধারাপাত শিখে এসেই কাজ করতে হবে। আমাদের ওই সরে শিখে এসেই কাজ করতে হবে। নাকি? আ এই যে আপনি যেমন এখন অনার্সে পড়তেছেন ধরেন। এখন যদি আপনাকে আপনি যখন ক্লাস 5 এ 6 এ ছিলেন, তখন যদি আপনারা এই বইগুলো পড়ায় দিত, আপনি পড়তে পারতেন না? পড়তে কিন্তু ঠিকই পারতেন। কিন্তু মাঝখানের যে গ্যাপটা, এই যে ১০-১৫ বছরের যে একটা গ্যাপ, এই গ্যাপের যে পড়াশোনাটা আছে বা যে স্কিলটা হওয়ার দরকার সেটা কিন্তু আর হইতো না। হইতো? হইতো না কিন্তু। আর তখন যদি আপনারে জি না। পড়ায় দিত আপনি কিন্তু পড়তে পারতেন। না পড়ার কিছু ছিল না। ইভেন এখন যতটুকু পড়েন না তখন তার থেকে আরো বেশি পড়তে পারতেন। তাই তো? কিন্তু জি। সেটা কিন্তু আমাদেরকে দেয় নাই। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। তো যাই হোক আমরা নোটপ্যাড প্লাস প্লাস এ কাজ করছিলাম একটাই কারণ সেটা হচ্ছে আমাদের কোডগুলাই কোথায় কিভাবে দিতে হয় না হয় সেটা হ্যান্ড টু হ্যান্ড কাজ করার জন্য। তো আজকে থেকে আমরা একটু অ্যাডভান্স টেকনোলজিতে যাবো। শুধু এইটা না, আমরা চাইলে ব্রাকেটস এ কাজ করতে পারি, সাবলাইন টেক্সট এ কাজ করতে পারি। আমরা চাইলে VS কোড এ কাজ করতে পারি। যেকোনো এডিটরে আপনি কাজ করতে পারেন। তবে আমি প্রেফার করি আপাতত VS কোড এ কাজ করাটাই ভালো। মানে নোটপ্যাড প্লাস প্লাস অ্যান্ড VS এই ২ টা কাজ করলেই ভালো। অযথা বিভিন্ন ধরনের এডিটরের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা আছে, যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আমরা এখন কাজ করব তাহলে কি নিয়ে? VS কোড নিয়ে আমরা কাজ করব। তো VS কোড নিয়ে কাজ করতে গেলে ভিজুয়াল সর্বপ্রথম স্টুডিও যে কোড। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও। সর্ব আছে না? আচ্ছা, আসে না? দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার হয় না এখন। হ্যাঁ, আসছে ভাই, এখন আসছে। ওকে। তো আমরা VS কোডটা নিয়ে কাজ করব। VS কোডের ফুল মিনিং ভিজুয়াল স্টুডিও। ওইটা নিয়ে কাজ করতে গেলে আমাদের ফার্স্ট এ ভিজুয়াল কোডটা ডাউনলোড দিতে হবে। তো আমরা এখানে VS কোড লিখে সার্চ দিই। আমরা এখান থেকে পেয়ে যাবো ভিজুয়াল স্টুডিওটা। ডাউনলোড অপশনের মধ্যে গিয়ে ডিরেক্টলি ডাউনলোড করে নিয়ে যেতে পারি আমরা, কোনো সমস্যা নাই। এখান থেকেও ডাউনলোড করতে পারবো, এখান থেকেও ডাউনলোড করতে পারবো, যেখান থেকে মন চায়। আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো আমার ডাউনলোড করা আছে যদিও। আমি দেখাই দিই যে কিভাবে কি করবেন। যেভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এ ডাউনলোড দিয়েছিলাম ঠিক একই সিস্টেমে আমরা এটাও ডাউনলোড দিব। এখানে আসলাম। জি। আসার পরে আপনি আপনার লোকেশনটা ঠিক করবেন যে কোথায় আপনি চাচ্ছেন সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে নিবেন। ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে যাই হোক, আপনি ডাউনলোড দিয়ে নিবেন। ডাউনলোড দিয়ে সরাসরি ইনস্টল করে নিবেন। ইনস্টল করা মানে কি শুধু নেক্সট এই বাটনটা প্রেস করে যাবেন। এটা তো আর দেখানোর কিছু নাই। পারবেন না? না, 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 এটা ইনস্টল করা আছে ভাই। আচ্ছা ওকে তাহলে তো ভালো। আর যদি না পারেন তাতেও সমস্যা নেই। শুধু নেক্সট দিয়ে যাবেন। একটু পরে নেক্সট দিয়ে যাবেন তাতেই হয়ে যাবে। এতে সমস্যা নাই। এবার আমরা চলে যাব আমাদের সেই VS কোডটাতে। যখন আপনি ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা পার্ট চলে আসবে। যে VS কোড নামে এখানে স্টার্ট বাটনে চলে আসবে অথবা এইখানে আপনি পিন করে রাখতে পারেন। তো আমরা এখানে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের VS কোডটা আসছে। এই যে আমাদের VS কোডটা কিন্তু এখান থেকে চলে আসছে। আমরা এগুলো কেটে দিই। এগুলো সব কেটে দিই। এখানে বেশ কিছু প্রজেক্ট হাবিজাবি এগুলো সব আছে। হ্যাঁ?
আপনারটা তো অবশ্যই এত কিছু থাকবে না। আচ্ছা, এটা সমস্যাও নাই। এরকম ভাবে আপনার এখানে এতগুলা থাকবে না। এসব ফোল্ডারে কিছুই থাকবে না, হ্যাঁ? আমার এখানে ফোল্ডার গুলো আছে। আমি চাইলে সিলেক্ট করে দিই। ওয়েট। আপনার কাছে যেমন দেখাবে আমার এখান থেকেও তেমন দেখাবে। জি ভাইয়া, এটা নতুন অবস্থায় একদম ফাঁকা থাকে যে এটা আমি করছি, খেয়াল করেছিলাম। আচ্ছা। এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে? ফার্স্টে জি এরকম পুরোপুরি স্ক্রিনটা এরকম ফাঁকা থাকবে। আমরা এখন কাজগুলা করব মূলত এই ফাইলটাতে। তো এইটার নোটপ্যাডের মধ্যে আমাদের পার্থক্য কি থাকে? এই পার্ট আর নোটপ্যাডের মধ্যে পার্থক্য হচ্ছে ২ টা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে কোড করার একটা মন মানসিকতা আর আমাদের চোখের একটা শান্তি। যেমন আমরা হোয়াইট স্ক্রিনে যখন দেখতে থাকি আমাদের চোখ কিন্তু ব্যথা হয়ে যায়, তাই না? খুব আকারে লাগে। মানে রাতে যখন কাজ জি করা হয় ওই চোখটা খুবই প্রবলেম করে। আর যখন আমরা ব্ল্যাক স্ক্রিনের উপর কাজ করি একটা পোডার একটা ফিল আসে। আসে না? জি আমরা ভাইয়া। চাইলে কালার চেঞ্জ করে দিতে পারতেছি। একটা অন্য রকমের একটা ভাইব আসে আরকি। আমরা ঠিক সেভাবেই এখন এখানে কাজগুলা করব। তো ১ম কাজ যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এখানে একটা আমরা যে ফাইলটা ক্রিয়েট করব, ফোল্ডারটা ক্রিয়েট করব সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসা। তো আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তো ফার্স্ট এর বিষয় হচ্ছে আমরা আমাদের ফাইলটা ক্রিয়েট করব। আমরা এটা কোথায় রাখছিলাম? আমাদের ডেস্কটপে মেবি। আমরা আমাদের ডেস্কটপে যাই। এখান থেকে আমরা আজকে ক্লাস 6 আমরা ক্লাস 6 টা এখান থেকে চুজ করে নেব। ক্লাস 6 এখন আমরা আগে যেভাবে কাজ করছি এর ভেতরে কিন্তু ফাইল ফোল্ডার ক্রিয়েট করছি। আমরা চাইলে এই ভিএস কোডের ভেতর থেকে আমরা এগুলা করতে পারি। আমরা ভিএস কোডের ভেতর থেকে করি যেমন index.html index.html দিলাম। এই একই রকম ফাইল আমরা চাইলে এর ভেতর থেকেও করতে পারবো। মানে ভিএস কোডের ভেতর থেকেও করতে পারবো। কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমরা ওই ফোল্ডারটাকে নিয়ে আসবো। এখান থেকে ওপেন ফোল্ডারে গেলাম। গিয়ে আমরা আমাদের এই ফোল্ডারটাকে নিয়ে আসবো। এই যে ৬ নাম্বার ক্লাস এটাকে এড করে নিলাম। যখন এই ফাইলটাকে এড করে নিলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ওই ফাইলটা চলে আসে। আমাদের এইটার ভেতরে তো আরো কিছু কোড থাকতে হবে। তাই থাকতে হবে না? যেমন আমাদের সিএসএস এর জি ফোল্ডারটা দরকার। তো সিএসএস এর ফোল্ডার কিভাবে করব? আমরা সবসময় এটাতে ক্লিক করলে দেন এর ভেতরে কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তো এই ফোল্ডারের উপর ক্লিক করলাম। এখান থেকে দেখেন এটা আমাদের ফাইল অপশন, এটা আমাদের ফোল্ডার অপশন। তো আমরা এই যে ফোল্ডার অপশন আছে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে লিখে দিলাম যে এটা সিএসএস ফোল্ডার। এখন এই সিএসএস এর ভেতরে আবার ক্লিক করলাম। এখন এর ভেতরে কি চাই? আমরা একটা style.css চাই। style.css এটা আমাদের সিএসএস ফোল্ডার কিন্তু হয়ে গেল। তাই হয়েছে না? HTML ও হয়েছে, CSS ও হয়েছে। এখন আমরা আবার ইমেজ জি নামে ভাইয়া। একটা ফোল্ডার চাই। তাহলে এইটার উপর ক্লিক করে আমরা এখান থেকে একটা ইমেজেস ফোল্ডার নিয়ে আসতে পারবো। ইমেজেস ফোল্ডার নিয়ে আসতে। এখন আমরা যদি চেক করে দেখি যে আসলেও কি আমাদের কাজটা হয়েছে কিনা, ঠিকঠাক মতো আছে কিনা, তাহলে আমরা আমাদের সেই ফোল্ডারটাতে চলে যাই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যা এখানে করছি তাই এখানে চলে আসছে। আসে না? জি ভাইয়া। তাই এখানে চলে আসছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা চাইলে এই কোড লিখে এরকম ফোল্ডার করতে পারি। আমরা যদি টার্মিনালে লিখি তাতেও আমাদের এরকম ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো যাই হোক সেই বিষয়গুলোতে আমরা এখন আসতেছি না, এগুলো আমরা পরে দেখব। এবার আমাদের এখানে কোড লিখার পালা। আগে আমরা যেমন কোড লিখতাম এভাবে দিয়ে HTML তারপরে HTML তার আবার ক্লোজ করতাম, এখানে আবার লিখতাম। এখন এই প্যারাটা লাগবে না। এখন আমরা যদি কোনো কোডের নামে HTML লিখে ইন্টারপ্রেস করি ওই HTML এর স্টার্টিং অ্যান্ড এন্ডিং ২ টা ট্যাগকে অটোমেটিক্যালি শো করবে যাতে আমাদের ভুলের পরিমাণটা অনেক কম হবে। তাই হচ্ছে না? ভুলের পরিমাণটা কিন্তু অনেক কমে আসবে। জি কারণ আমরা ভাইয়া। শুধুমাত্র ট্যাগের নামটা যদি লিখি যে h1 ধরেন, এটা লিখে ইন্টারপ্রেস করলাম আমাদের h1 চলে আসলো। আবার আমরা প্যারাগ্রাফ চাই, প্যারাগ্রাফের p লিখলাম চলে আসলো। আমরা যদি আমাদের ধরেন ডিলিট টেক্সট চাই, ডিলিট লিখলাম চলে আসলো। আমরা ইনপুট চাই তাহলে ইনপুট লিখলাম, ইন্টারপ্রেস করলাম টাইপ সহ চলে আসলো। আসলো না? আমাদের কিন্তু জি ভাইয়া। মিস্টেকও হবে না, আবার যে সময়ের একটা বিষয় আছে সেই সময়টাও আমাদের নষ্ট হবে না। খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আমরা কাজগুলা করতে পারবো। তাই তো? এখন থেকে কাজ করবো আমরা জি খুবই স্মার্টলি আর ডিজাইন এর উপর ফোকাস দিব বেশি আমরা। কোডিং এর স্ট্যান্ডার্ড এর উপর ফোকাস দিব। তো এখন আমাদের কাজ হবে মূলত এই HTML ফাইলটাতে আমরা আমাদের কাজগুলা কন্টিনিউ করা। তো আমরা আজকে থেকে শিখবো HTML5 এতদিনে আমরা HTML এর কোডগুলা সম্পর্কে জানছি। আজকে আমরা HTML5 এর মার্কআপ সম্পর্কে জানবো।
আমি প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমরা HTML সম্পর্কে জানতেছি এখন। আর এখন থেকে আমরা জানবো কি HTML5 মনে থাকবে? HTML5। হ্যাঁ। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওকে। তো HTML5 কাজ করতে গেলে আমরা ২ টা ভাবে করতে পারি। মানে কোডটা ডিরেক্টলি নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে HTML ক্লোন দিয়ে আমরা যদি 5 লিখে ইন্টারপ্রেস করি, আমরা দেখবো একটা ফুল কোড চলে আসছে। তা আসে না? ফুল একটা কোড চলে জি, আসছে। আমাদের লেখার জন্য যা প্রয়োজন HTML আছে, হেড আছে, বডি আছে, সবকিছু চলে আসে না? টাইটেল আছে, সবকিছু একবারে চলে আসছে। তো আমরা এইটা ছাড়াও আরেকটা সিস্টেমে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে যে 1 এর উপর যে সেমিকোলনটা থাকে, ওইটার উপর মানে এটা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় নট বলি আমরা। কি বলি? নট। এই চিহ্নের উপর নট। যদি ক্লিক করি, এই দেখেন চলে আসছে না? এই একই জিনিস এখানেও কিন্তু চলে আসে। তাই আমরা এইভাবে জি করব না, ভাইয়া। আমরা করব HTML আমরা করব হচ্ছে HTML একটা কোলন দিব দেন 5 এবার আমরা ইন্টারপ্রেস করব। করলে আমরা যে প্যাটার্নটা পাবো এটা হচ্ছে প্রপার একটা মার্কআপ HTML5 এর মার্কআপ। তো এখানে নতুনত্ব কি আছে? নতুনত্ব আছে এখানে মেটা ট্যাগ নতুনত্ব আছে আর এখানে আছে এই ডক টাইপটা নতুন আছে। এখন কোনটার কাজ কি আমি সেগুলো একটু বলি। এই যে ডকুমেন্ট টাইপ মানে ডক টাইপটা লেখা আছে, ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ। এই ডকুমেন্টটা কি টাইপের হবে? সেটা হবে HTML টাইপের। এটা জাস্ট একটা এই ডকুমেন্ট লেখার আগে বলে দিচ্ছে যে ডক টাইপ হবে HTML। HTML5 এর ক্ষেত্রে এটা একটা মানে স্যাম্পল আরকি। তারপরে HTML হবে এটা কি ল্যাঙ্গুয়েজ হবে? বাংলা, ইংলিশ, উর্দু যেকোনো ল্যাঙ্গুয়েজ হলে সেখানে আমরা ইংলিশ অথবা বাংলা এগুলো লিখে দিতে পারি। তো বাই ডিফল্ট এটা ইংলিশ থাকে। তারপরে মেটা ট্যাগ, মেটা ক্যারেক্টার সেট যেটা আছে, এই মেটা ট্যাগটা মূলত তার অ্যাক্টিভিটি হিসেবে পুরা সাইটটার কন্ট্রোলিং হিসেবে কাজ করে। যেমন এখানে UTF-8 দেওয়া আছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যেই লেখাগুলা লিখি সেই লেখাগুলোর একটা ল্যাঙ্গুয়েজ পার্ট থাকে। আমরা নোটপ্যাডে যদি দেখি নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস আমরা এখান থেকে একটু অন করি। এই যে এখান থেকে আমরা একটা ফাইল নিলাম ধরেন। এখানে ধরেন কিছু একটা লিখলাম যে এরকম করে লিখলাম। এখন এখানে আমরা কিছু বাংলাও লিখতে চাচ্ছিলাম যে কিছু বাংলা লিখব। তাহলে আমি এখান থেকে ওভারটা অন করে নিই। আমরা এখান থেকে বাংলা লিখবো। তাহলে এখানে লিখে দিলাম আমার নাম। আমা ওটাতে কোনো প্রবলেম নেই। তখন আমি বাংলা লেখা নিয়ে আসি ধরেন। এই যে এই লেখাটা যে আমি লিখলাম, এই লেখাটা যদি আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সাইডে লেখা শো করে না। কোয়েশ্চেন মার্ক উঠে থাকে বা অন্যান্য সিম্বল উঠে থাকে। যেমন এখানে লিখলাম, এই লেখাটা এমন আসছে। কিন্তু এইটা আসছে কিসের জন্য? এটা আসছে মূলত ইউনিকোডের জন্য, এনকোডিং এর জন্য। কিসের জন্য আসে? এনকোডিং এর জন্য। এনকোডিং বলেন এর। কিসের জন্য? এনকোডিং এর জন্য আসে। তো এই লেখাটা বাই ডিফল্ট UTF-8 ভাবে রয়েছে এখানে। কিভাবে বুঝবো? এই যে এনকোডিং আছে এখানে ক্লিক করব। এই দেখেন UTF-8 আছে না? UTF-8 লেখা আছে। জি, আমরা যদি অন্য কোনটা চলে আসি, তাহলে এই লেখাটার ধরন আবার চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে চেঞ্জ হয়ে গেছে। বাই ডিফল্ট এটা থাকে মূলত। আমরা বিভিন্ন সময় লিখতে গেলে দেখি যে বাংলা লেখাটা উঠে না, এরকম চিহ্ন চলে আসে। তাই না? জি ভাইয়া। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এনকোডিং টা যেন UTF-8 থাকে। যখন UTF-8 এ এটা থাকবে তখন এটা চেঞ্জ হবে না। এটা ওই ফন্টে চলে আসবে। বুঝতে পারছি? তো এইজন্য আমরা জি ভাই, আমাদের বুঝতে পারছি। ব্রাউজারকে বাই ডিফল্ট বলে দিব যে তোমার এখান থেকে এটা কিন্তু মানে UTF-8 হইতে হবে। যার কারণে এখানে আমাদের এই লেখাটা লিখা। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। তখন আবার অব্র আবার করছে ঝামেলা।
আচ্ছা, এই UTF-8 সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজগত যে প্রবলেম গুলো হয় সেটা সলভের জন্য। আর এই যে মেটা ডেসক্রিপশন, ভিউপোর্ট দেওয়া আছে, উইড ইকুয়াল ডিভাইস, উইড এইটা মূলত কাজ করবে আমাদের রেসপন্সিভ এর জন্য। রেসপন্সিভ জিনিসটা কি? আমরা মোবাইল ডিভাইসে দেখি একরকম, আমাদের ফোনে দেখি একরকম, কিন্তু কোথাও কোনোটা ভেঙে যায় না। মানে সাইডটা এদিক থেকে ওইদিক হয়ে যায় না। সেই পার্টটার জন্য আমাদের মূলত এই অ্যাক্টিভিটি ইউজ করা হয়েছে। মানে এইটা এই মেটা টেকটা ইউজ করা হয়েছে। বুঝতে পারছি? আর এটা হচ্ছে আমাদের টাইটেল কমন, যে আমাদের কোন ক্লাস হবে না হবে সেই টাইটেলটা। বুঝতে পারছেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? মাহিন ভাই কথা কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। এইখানে আমরা এখন দেখি যে আমাদের এই কাজটা কি। ভাইয়া হ্যাঁ বলেন। আসছে, এখন ডিসপ্লেটা চলে গেছিল, এখন আসছে। এই জন্য বললাম যে একটু রেসপন্স করেন, হ্যাঁ, নাহলে দেখা যাচ্ছে আবার অনলাইন তো। এখন দেখা যায়? ভাইয়া দেখা যাচ্ছে। ভাই একটু রেসপন্স করেন, এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে এখন। আচ্ছা, প্রবলেম হলে বলিয়েন ওইটা। আর মাঝে মাঝে রেসপন্স করিয়েন। আচ্ছা, এখন আমরা দেখি আমরা এখানে কোড লিখবো মূলত। তো কি কোড লিখবো? কোড লেখার আগে এটাকে রান করতে চাচ্ছি। রান করবো কিভাবে? রান করার জন্য এখানে রান অপশন দেখতেছি, বাট এই অপশনের মধ্যে আমরা কোথাও দেখতেছি না যে ওপেন উইথ ক্রোম বা ওপেন উইথ ফায়ারফক্স, এরকম কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে রান করবো? এটা রান করার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন নামাতে হবে। এক্সটেনশনটা কি? এক্সটেনশনের নাম হচ্ছে ওপেন ইন ব্রাউজার। কি নাম? ওপেন ইন ব্রাউজার। তো আমরা এটা লিখে সার্চ দেবো, যেমন আমার এখানে ইনস্টল করা আছে যে ওপেন ইন ব্রাউজার। আমরা এটা এখানে লিখে সার্চ দেবো। আমরা এই এক্সটেনশনের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে লিখবো ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার এটা লেখার পরে এই যে ভার্সনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিব। এটা আপনার আনইনস্টল থাকবে, ইনস্টল করে নেবেন। এখানে দেখে রাখেন যে ভার্সন কোনটা। এটার ভার্সন কিন্তু 2.0.0। এই ভার্সনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এই ভার্সনের নামটা মনে রাখতে পারেন। 2.0.0 ওপেন ইন ব্রাউজার, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার পরে আমরা আমাদের ফাইলে চলে আসবো। এসে এখান থেকে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করে নিচে দেখতে পারবো যে এখানে লেখা আছে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজার এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করলেই ওইটা আমাদের ব্রাউজারে শো করবে। আমরা যদি এখান থেকে দেখি, এই দেখেন শো করছে না? এটা ডকুমেন্ট, এটা আমাদের কিন্তু শো করছে। আমরা যদি এখান থেকে জি H1 লিখি, যে H1 একটা ইন্টার প্রেস করলাম, মহা বিপদে পড়ে গেলাম। মনটা লাগে। আমার এই ওপ্রোটা আমার খুব ডিস্টার্ব দেয় ডুয়েল স্ক্রিন হলেই। এবার এখান থেকে দেখি আমরা H1 প্রেস করি, H1 দিলাম, ইন্টার প্রেস করলাম। এবার যদি লিখি যে দিস ইজ এ ডেমো কন্টেন্ট, এবার আমরা সেভ দিলাম। এবার আমরা এখান থেকে একটু আমাদের ব্রাউজারটাতে যাই, ব্রাউজারে গিয়ে আমরা দেখি যে আমাদের কি অবস্থা। দেখতেছি যে এখান থেকে কি দেখাচ্ছে, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার চলে আসছে না? খুব সহজে চলে আসছে। এটার বেশ কিছু জিনিস আছে, মানে সুবিধা কোনগুলো আমি বলি। এটা সুবিধা হচ্ছে আমাদের কিছুদিন পরে আমরা শিখতে পারবো যেটাতে কোনো সেভ দিতে হবে না, অটোমেটিক্যালি সেটা কাজ করবে। আবার আমরা এখানে কাজ করব, এর পাশে স্ক্রিনটাকে রাখবো, অটোমেটিক্যালি এখানে যা যা কাজ করবো এখানে সেগুলো সেগুলো শো করবে খুব সহজেই। মানে এখানে আমরা কাজ করতেছি, কোড লিখতেছি, এখানে আউটফিটটা আমরা দেখতে পাচ্ছি কি রকম হচ্ছে। আমাদের রিফ্রেশ করতে হবে না বারে বারে, সেই সিস্টেমটা আমরা দেখতে পারবো। তাহলে সুন্দর হবে না? জি কাজ ভাইয়া। চলে আসবে। এবার আমাদের কাজ হবে একটা সাইট বিল্ড আপ করা। আমরা এখন একটা সাইট নিয়ে কাজ করব, দেখি আমরা সাইটটা ঠিকঠাক মতো তৈরি করতে পারি কিনা। তো প্রথম কাজ হবে আমাদের একটা মেনু বার তৈরি করা।
কি কাজ হবে? একটা মেনু বার তৈরি করা। মেনু বোর্ড। তো মেনু বারের জন্য আমাদের কি শিখছিলাম আমরা বা কি করতে হয়েছিল? একটা মেনু বার তৈরি মেনু করার বারের জন্য জন্য আমাদের আমরা ন্যাব হ্যাঁ, বলেন। একটা ট্যাগ দিছিলাম, ন্যাবের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ। আমরা এখন একটা প্যাটার্ন সাজাই। আমরা এখান থেকে একটা প্যাটার্ন সাজাই, যেমন হচ্ছে পেইন্ট থেকে একটা প্যাটার্ন সাজাই নিয়ে আসি। এবার আমরা একটা ওয়েবসাইট কল্পনা করি। এটা আমাদের একটা ওয়েবসাইট। আমরা কল্পনা করে নিলাম। এখন আমরা চাচ্ছিলাম যে এখানে একটা মেনু বার হবে। বা তার আগে চাই যে এখানে একটা নাম হবে। এখানে একটা নাম হবে ধরেন। এখানে একটা নাম হবে। এখানে একটা মেনু বার হবে। এটিতে মেনু বার হবে। এখানে একটা আমাদের ব্যানার হবে। এখানে আমাদের ৪ টা সেকশন থাকবে এরকম। এরকম ভাবে ৪ টা সেকশন থাকবে। এখানে আমাদের ৪ টা সেকশন থাকলো। এখানে আমাদের আরেকটা রিভিউ পার্ট বা এরকম একটা সেকশন থাকলো। তারপরে এখানে আমরা ২ টা অপশন দিলাম। অথবা আমরা এই ২ টা অপশন উপরে দিয়ে এই ৪ টা নিচে দিতে পারি। মানে যে এরকম ইচ্ছা। তারপর নিচে আমরা একটা ফুটার সেকশন এড করতে পারি বা একটা ম্যাপ এড করে নিতে পারি। এরকম করে আমরা একটা ওয়েবসাইট বিল্ড আপ করব এখন। ঠিক আছে? প্রথম যে অংশ, এই যে ঠিক আছে পার্টটা, ভাই। এইটাকে আমরা বলবো লোগো সেশন। কি বলবো? লোগো সেশন। এইখানে এই লোগো। পার্টটা, এটা আমাদের মেনু বার, এটা আমাদের ব্যানার, এইটা আমাদের সার্ভিস, এইটা আমাদের রিভিউ, এইটা হচ্ছে আমাদের হোয়াই চুজ আস, এইটা আমাদের ধরেন হচ্ছে এটা ফুটার সেশন। এরকম করে আমরা সেশন ওয়াইজ কাজ করব। টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল ওকে ফাইন। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের লোগো সেশন। তার আগে এই পুরা যে পার্টটা আছে সম্পূর্ণটা একটা সেকশন আছে। তাই আছে না? পুরাটা মিলে একটা সেশন আছে। তো আমরা সেরকম করে কাজ করব আজকে। পুরাটা মিলাই একটা নিব। আমরা এখান থেকে আসি। প্রথমে আমরা কল করব প্রত্যেকটা সেকশন মানে ইউনিট গুলাকে ডিফাইন করব সেকশন দিয়ে। কি দিয়ে? সেকশন দিয়ে। তো প্রথমটা আমরা সেকশন দিয়ে। সব কাহিনী সেকশন। আমরা সেকশনের মধ্যে কাজ করব। তো আজকে আরেকটা শর্টকাট আপনাকে শিখাই দিই। আমরা যদি কোনো ট্যাগ এর সাথে ক্লাস এড করতে চাই তাহলে সেই ট্যাগ সহ আমরা এখানে ডট দিয়ে একটা নাম লিখে দেব। এখানে দিলাম যে অল পার্ট নাম দিলাম। এন্টার প্রেস করলাম, দেখেন সেকশনের আন্ডারে ক্লাস নাম হয়ে গেছে না? অটোমেটিক। জি। আবার যদি আমরা চাই যে না এমন না, আমরা একটা আইডি কল করতে চাচ্ছি, তাহলে আমরা হ্যাশ দিব। যে এখানে দেব আর দিলাম। এই যে আইডি হয়ে গেছে না? আইডি কল হয়ে গেছে। তো আমরা জি। এভাবে মূলত কাজগুলো করব। তো আমরা ডট দিয়ে দিই। এখানে দিই যে অল পার্টের মধ্যে চলে আসছে। এখন অল পার্টের মধ্যে কি চাচ্ছি? প্রথমটা আমাদের একটা ডিপ চাচ্ছি। ওই ডিপটার কাজ কি হবে? বা একটা সেকশন চাচ্ছে। অল পার্টটা একটা সেকশন গেল। এর ভেতরে প্রত্যেকটা খণ্ডকে আলাদা আলাদা সেকশন আমরা ভাবি। যেমন এখানে একটা সেকশন আমরা ভাবিনি। তো এইটা হচ্ছে আমাদের লোগো সেকশন। এটা আমাদের মেনু সেকশন। তো এইভাবে আমরা সেকশন ওয়াইজ ভাগ করে নিব। তো আমরা ডিপ দিলেও পারবো, কিন্তু কোনো সমস্যা নাই। আমি সেকশন দিয়েই করতেছি। ডট এখানে আমরা কি দিতে পারি? পরেরটা লোগো। লোগো। লোগোর একটা সেকশন করলে এখানে আমরা S1 বা কোনো ইমেজ ইউজ করতে পারি। তো এখানে লিখে দিলাম যে যে বাংলাদেশ লিখে দিলাম। একটা লোগোর সেকশন শেষ। এবার আমাদের কি পার্ট? মেনু বার। তাহলে আমরা আবার আরেকটা সেকশন দিতে পারি। যেগুলো কিন্তু ডিপ দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট বোঝানোর পারপাসে এই সেকশন গুলো দিচ্ছি। হ্যাঁ, আপনি ডিপ দিয়ে কাজ করতে পারেন। তো এখানে ফার্স্টে সেকশন দিলাম। এই সেকশনের মধ্যে আমরা কি লিখবো এখন? মেনু বার। মেনু বার লিখলাম। তো আমাদের মেনু বার হলো। এই মেনু বারের মধ্যে কিভাবে লিখবো আমরা? প্রথমে কি দিব? ন্যাব। তাই না? প্রথমে ন্যাবের ন্যাপ, ভিতরে কি? ন্যাপ, ইউএল। ইউএল, ইউএল এর ভিতর এলআই। এলআই, এলআই এর মধ্যে অ্যাঙ্কর। এ। অ্যাঙ্কর। অ্যাঙ্করের মধ্যে এই যে হ্যাশ দিলাম। আর এখানে আমরা লিখে দিলাম হোম। হয়েছে না? দেখেন জি। আগে যেটা লিখতে আমাদের একটু সময় লাগতো, এখন কি সেই সময় লাগতেছে? সেই জি সময় না। কিন্তু এখন আর লাগতেছে না। এখন খুব সহজেই আমরা মানে করে যেতে পারতেছি। এবার এখান থেকে আমরা দিলাম যে অ্যাবাউট আস। এখানে লিখলাম আমরা টিম। এখান থেকে লিখলাম আমাদের কোর্স। এখান থেকে লিখলাম আমাদের সার্ভিস। এখান থেকে আমরা লিখলাম হচ্ছে কি লেখা যায় আর? পোর্টফোলিও।
পোর্টফোলিও এখানে আমরা লিখতে পারি আমাদের সার্ভিস তো লিখছে কন্টাক্ট আছে, কন্টাক্ট এই দুটো প্রয়োজন নাই, আগে পরে লাগলে আমরা নিয়ে নেব। আমাদের মেনু সেকশনও কিন্তু হয়ে গেল, হলো না? জি মেনু সেকশন কমপ্লিট। এই সেকশনটা কমপ্লিট, সেকশনের পরে আমরা আবার আরেকটা সেকশন দেবো। এই সেকশনের নাম আমরা দিই, আমরা এই নিচের সেকশনটা আগে তুলি। আমরা চাচ্ছিলাম যে ওইটার পরে এরকম দুইটা অংশ দেবো, বা একটা ব্যানার সেকশন আমরা দিয়ে রাখতে পারি, আগে ব্যানারটাই দিয়ে রাখি। এখানে আমরা সেকশন দিলাম ডট ব্যানার। ব্যানার সেকশন হলে এখানে আমরা একটা ইমেজ ট্যাগ দিতে পারি। ইমেজের ভিতরে সোর্স আমরা পরে দিচ্ছি, যেহেতু ইমেজ আমার নামায় নাই। এবার এখান থেকে আমরা আরেকটা সেকশন দেবো, বা আমরা ডিরেক্টলি একটা ব্যানারও তৈরি করে ফেলতে পারি। আজকে আমরা ইমেজ এখানে দিয়ে রাখলাম, বাট আমরা একটা ব্যানারও তৈরি করে ফেলতে পারি, সমস্যা নাই। তারপর আমরা চাচ্ছিলাম যে ওইটার পরে আমাদের এই সেকশনটা আসবে, দুইটা পার্ট, দুইটা অংশ আসবে। দুইটা অংশ আমরা নেব কিভাবে, এখানে আবার দেবো সেকশন ডট, ওটা দিলাম যে কি দেওয়া যায়, পেজ প্রোডাক্ট দিলাম, একটা যে কোনো একটা সেকশনে দিয়ে দিলাম। এর ভিতরে আমরা দুইটা ডিপ দেবো, এটা দুইজন আছে না, এর জন্য দুইটা ভাগে ভাগ করবো। আমরা এখানে ডিপ দিলাম, ডট দিয়ে নাম দিলাম যে PP1, মানে বেস্ট প্রোডাক্ট 1 একটা দিলাম। আরেকটা আমরা একই নামে আপাতত রেখে দিই। তো এখানে আগে একটা কন্টেন্ট দিই, যে এখানে একটা ইমেজ থাকবে। আর পরেরটাতে আমরা কি চাচ্ছিলাম, পরেরটাতে আমরা কি চাই, পরেরটাতে আমরা চাই এখান থেকে যে এর ভেতরে একটা H1 থাকবে, এখানে লরেমের কিছু টেক্সট থাকবে। আচ্ছা আমরা লিখে দিচ্ছি ডেমো কন্টেন্ট লিখলাম। এবার তারপরে আমরা লরেমের কিছু স্পিচ দেবো, তাহলে এখান থেকে আমরা প্যারাগ্রাফ দিয়ে এখানে লরেম লিখলে আমাদের লরেমের কিছু কন্টেন্ট চলে আসবে অটোমেটিক্যালি, আমাদের আর নিয়ে আসতে হবে না। এখানে আমরা বাটন ইউজ করতে পারি, না করলেও সমস্যা নেই। আমরা ইমেজের সাথে তাল মিলাই এটাকে বড় ছোট করবো তখন। এখন আপাতত এইটুকুই থাক। এবার আমরা কি চাচ্ছিলাম, এবার চাচ্ছিলাম এরকম 4টা পার্ট, এরকম 4টা সেকশন হবে। 4টা সেকশনের জন্য কি করতে হবে, আবার এখানে একটা সেকশন করতে হবে। ডট এখানে আমরা লিখে দিলাম যে আমরা এখান থেকে সার্ভিস চাচ্ছি, সার্ভিসেস। এবার এই সার্ভিসেস এর মধ্যে আমরা কি কি চাই, সার্ভিসেস এর মধ্যে আমরা 1 2 3 4 এরকম করে দিতে পারি। তো আমরা প্রথমে লিখলাম হচ্ছে ডট ডে সার্ভিস 1, S1 লিখলাম। আমার কথা শোনা যায়? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে একটা ইমেজ দিলাম আমরা। ইমেজের ভেতরে এখান থেকে আমরা দিলাম একটা স্টেপ, মানে গতদিন যে এরকম আমরা কার্ড একটা বিল্ড আপ করেছিলাম না, ওইরকম একটা কার্ড দিব আমরা। এখানে লিখলাম দিস ইজ এ ডেমো 1। এবার আমরা কি করব, এবার আমরা চাচ্ছিলাম যে এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ দেবো, এখানে লরেমের কিছু টেক্সট দেব। আমরা লরেম দিলাম। আর এখান থেকে আমরা চাইলে একটা বাটন দিতে পারি, আমরা একটা বাটন দিই। বাটনের এখানে নাম দিলাম যে রিড। বাস। এখন এইটাকে আমরা আরো 4টা ভাগে ভাগ করবো, দ্যাটস আমরা এখানে 4টা অংশ। ঠিক আছে, জি আমরা ভাইয়া, আপাতত বুঝতে পারছি। এইটুকু কমপ্লিট করি এখন। তারপরের বিষয় পরে আমি দেখাচ্ছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে একটা ইমেজ নিয়ে আসা, ফার্স্টের কাজ। তো আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসি। এখান থেকে ইমেজ নিয়ে আসি, ইমেজেস থেকে সার্চ দিলাম। আমরা এখান থেকে একটা সুন্দর দেখে ইমেজ নিয়ে আসি, এটাই। আমরা জাপানের এই ছবিটা আমরা সেভ করলাম। কোথায় সেভ করবো, আমাদের ক্লাসের ভিতরে আমরা সেভ করে নেব। আমাদের ক্লাস আছে ইমেজেস এর কোথায়, ভিতরে। ডেস্কটপ, এটার ভিতরে আসবো। এখন আমরা 6 নম্বর ক্লাস, ইমেজেস এর ভিতরে আমরা এটাকে রেখে দিলাম, ওটা ইমেজেস সেভ হয়ে গেল। এবার আমরা ওই রকম আরেকটা নিতে পারি, এটা নিলাম তো। এবার এখান থেকে সেভ দিলাম। এবার আমরা এখানে ওইটাকে ওয়ান ডট সেভ হয়ে গেল। দুইটা ইমেজে থাকে, দুইটা দিয়ে আমরা সব জায়গায় ইউজ করবো, অত বেশি দরকার নেই।
আচ্ছা, তো এই যে গেল আমাদের। এবার আমরা যদি আমাদের সাইটটাকে দেখি তাহলে এখান থেকে রাইট বাটন প্রেস করে কি করব? ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। আমরা যখন ডিফল্ট ব্রাউজারে দেখব, আমরা দেখব যে আমাদের সাইটটার কোড চলে আসছে। আসে নাই? কোডটা জি কিন্তু চলে ভাইয়া। আসছে। আমরা গতদিনের যে কাজটা করছিলাম সেই কাজ সম্পর্কে একটু শিখে নিই। মানে আমরা এই টেবিলটাকে আগে তৈরি করা শিখে নিই। অথবা আমরা ফার্স্ট এ থেকেই কাজ করতে পারি, সমস্যা নাই। জাস্ট একটু সময়ের বিষয় লাগবে এখন। এই যা। আমরা ফার্স্ট এ থেকেই করি। এই যে লোগোটা আছে, লোগোটাকে আপাতত এমন স্ক্রিপ্ট রাখে আমরা মেনু বারটা নিয়ে কাজ করি। তো মেনু বারটা নিয়ে কাজ করি আর লোগোটা নিয়ে কাজ করি, যেটাই করব না কেন আমাদের আগে এই ট্যাগ গুলা তুলতে হবে আমাদের সাইটে। তাহলে এইগুলো আমরা তুলবো কিভাবে? এই প্রত্যেকটা সেকশন আমাদেরকে এখন সিএসএস এ কল করতে হবে। আমাদের যে সিএসএস আসলো, সিএসএস টাকে আমরা ক্লিক করলাম, এখানে চলে আসছে। মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যেগুলো করব বারবার এখানে আসা, আবার এখানে, আবার এখানে আসা, আবার এখানে। এটা একটা ঝামেলার বিষয়। তো সেই ঝামেলা দূর করার জন্য আমরা একটা এখানে অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে পারি। সেটা হচ্ছে এখানে রাইট বাটন প্রেস করব। এখানে চলে যাব মুভ টু আদার ভিউ। এই যে মুভ টু আদার। এটা স্প্লিট করতে হয় মেবি। বুঝি না? এটা মেবি স্প্লিট লেফট রাইট করতে হবে তাহলে। না, এটা তো আমার লেফট করলে তো এটা লেফটে আসবে। সেটা তো আমার প্রয়োজন নাই। এটা আমার লেফটে আসছে। তো আমার এখানে মুভ টু আদার ভিউ একটা অপশন আমি খুঁজতেছিলাম। এই যে এখান থেকে ক্লিক করলে তো সে অপশন আমি পাচ্ছি। ওইটা তো এক না। আর যেটা খুঁজতেছিলাম তো ওইটা হয়তো আপডেট দিতে হবে আমার ফেসবুক। ওয়েট আমি একটু দেখে নিই। সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, আমার লেফট দিয়ে করি। তবে এখান থেকে ডিরেক্টলি একটা অপশন আছে। তো তো আমরা স্টাইলটারে এই পাশে নিয়ে আসি। আমরা স্টাইলটারে এই পাশে নিয়ে আসলাম, হ্যাঁ? আর এই পাশে আমাদের মেইন কোডটা থাকলো। তো এইটা দেখে দেখে এখানে আমরা কোডগুলো রাইট করবো এখন। ঠিক আছে? তো প্রথম জি কাজ ভাইয়া। কি? প্রথম কাজ হচ্ছে এই অল পার্ট আছে, অল পার্টটাকে এখানে নিয়ে তার আগের কাজ হচ্ছে বডিটাকে নিয়ে আসা। তো বডিটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমরা ডট দিয়ে এটাকে কল করে দিলাম অল পার্ট। এখন এইটাকেই আমরা অনেকবার করে দিয়ে রাখি, কারণ শুধু অল্টারনেটিভ করব। তো এখান থেকে লোগো আছে, এরপর লোগোটাকে এখানে নিয়ে আসলাম। সেকেন্ড অপশনে লোগোটাকে বসায় দিলাম। লোগোর ভেতরে কি আছে? লোগোর ভেতরে আছে H1। তো H1 কল করে দিলাম। তারপরে আমাদের কি আছে? মেনু বার। মেনু বারের ভেতরে কি কি আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। মেনু বার দিলাম। এর ভেতরে কি আছে? ন্যাব। ন্যাবের ভেতরে ইউএল। ইউএল এর ভিতরে ইউএল এলআই। এলআই। এর ভেতরে এ। এটাকে অনেক সময় আমাদের হোভার করতে হয়। তোমরা হোভার দিয়ে রাখো। হোভার গেল। এবার আমাদের ব্যানারের পার্ট। আমরা ব্যানারে ক্লিক করলাম, ব্যানার কল করলাম, ব্যানারের ভেতরে গেলাম। এবার এখান থেকে আমরা ইমেজ নামে কল করে রাখলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে পেস্ট করা। এতে ক্লিক করলাম, রাইট বাটন। এবার এর ভেতরে আমরা কি কাজ করব? এর ভেতরে আরেকটা আমাদের পার্ট আছে, যেমন হচ্ছে BP1। এটাকে আমাদের কল করতে হবে। এটাকে কল করলাম। এবার আমাদের কাজ কি আছে? এটার ভেতরে কি আছে? প্রথমটার মধ্যে ইমেজ। তারপরে একই রকম জিনিস আছে, কিন্তু ভেতরে জিনিস আছে কি? একটা আছে H1, একটা আছে প্যারাগ্রাফ, তাই না? আর একটা বাটন জি নাই। না, এটা দেওয়ার দরকার নেই। তারপরে আমাদের আছে সার্ভিস। সার্ভিসটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এটার ভেতরে কি আছে? S1। S1টাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। S1 এর ভেতরে কি ছিল? ইমেজ ছিল। তার ভেতরে কি ছিল? H3 ছিল। তার ভেতরে আছে প্যারাগ্রাফ। তার ভেতরে আছে একটা বাটন। এই হচ্ছে আমাদের প্রপার কোড। তাহলে আমরা আগে কি কাজ করব? আগে কোডগুলো কল করে নেব। পাশাপাশি নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা কোডগুলারে কপি করে নিছি। এখন আর এই পার্টের প্রয়োজন নেই। এখন এই পার্ট দিয়ে আমাদের কাজগুলো হবে। তো প্রথম আমরা যে সেকশনটা চাচ্ছি সেটা হচ্ছে মেনু বার তৈরি করতে চাচ্ছি। তো মেনুর ক্ষেত্রে সর্বপ্রথম কোথায় কাজ করতে হবে?
এলআইতে। এলআই, হ্যাঁ এলআইতে কি বলে দেবো, ডিসপ্লে ইনলাইন। ভাইয়া যখন মনে ডিসপ্লে হয় এইচটিএমএল ফাইলটার মধ্যে সিএসএস লিংক হ্যাঁ করা হয়নি। লিঙ্ক করি নাই, হ্যাঁ এটাই ধরানোর জন্যই বলছিলাম যে এখান থেকে আমরা সরাসরি এখানে আসলাম, আমি এখন এখান থেকে রান করতে চাইছিলাম, দেখি কাজ করতে পারি কিনা। তখন দেখেছিলাম যে আপনার মনোযোগ আছে কি নাই। যাক গুড, আমরা এখান থেকে লিঙ্ক করি। তো এখানে লিঙ্ক লিখে দিলে হয়ে যাবে। আমরা এখান থেকে এখন লিখে নেব কি, সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস এই নামে আছে, তাই না? এখান থেকে আমরা টাইপ লিখলেও পারি, না জি লিখলেও পারি, যেটা প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা এটা লিখলেও পারবো, না লিখলেও পারবো, বাট লিখলে পরে এই সিস্টেমে দিতে হবে। এবার আমাদের পাইছে। এখন আমরা ডিসপ্লে ইনলাইন লিখছি। এখন আমরা যদি আমাদের সাইটটাতে একটু ভিজিট করি, আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের মেনুটা সুন্দরভাবে হয়ে গেছে না? জি এখন আমরা চাচ্ছিলাম যে মেনুটা হয়েছে ঠিক আছে, আমরা মেনুটাকে একটু মডিফাই করতে চাই। কেমন মডিফাই করতে চাই? আমরা চাচ্ছিলাম যে এটা একটু কালো কালারের হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ওইটার কালার কি করব আমরা? হোয়াইট। হোয়াইট কালার। এই তো এটা আমরা হোয়াইট কালার করলাম। তারপর আমরা কি করব, একটু আর লুকটা দেখি। নিচে আপনার যে আন্ডারলাইনটা আছে টেক্সট ডেকোরেশন, ওইটা নান করে দিতে হবে। ডেকোরেশনটা আমরা দিব না, তার আগের কাজটা আমরা একটু করি। আমরা HTML কোডটা এখন আপাতত প্রয়োজন নাই, আমরা এটা একটু শর্ট করি, করে এখানে পাশাপাশি দেখি নাকি। জি আমাদের বোঝা আর করা দুইটাই মানে বুঝতে পারবো না যে কি তারা কি চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে, Okay. তো এবার এখান থেকে দেখেন আমরা এখানে কি করলাম, কালারটা দিলাম, কালারটা এখানে সাদা হয় নাই, হয়েছে কি সাদা, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আসে না, আসছে জি না, কেন আসলো না, এই যে এবার চলে আসছে, কারণ এখানে সেভ দেওয়া হয়েছিল রিফ্রেশ না। দেওয়া হয় নাই। রিফ্রেশ অথবা সেভ যেকোনো একটা মিসিং। এবার আমরা এখান থেকে প্যাডিং দিব, তো প্যাডিং দিই 10 পিক্সেল, একটু বড় করে দিই। তো দুই সাইড থেকে 10 পিক্সেল প্যাডিং করে দিলাম। এবার আমরা এখান থেকে একটা রিলোড দিই, হয়ে গেছে কিন্তু। এবার আমরা নিচের আন্ডারলাইনটা চাচ্ছি না, তাহলে কি করব, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। না না চাইলে না, তো নাম দিয়ে দিলাম, চলে আসলো। আমরা চাচ্ছি প্রত্যেকটা অক্ষর যেন বড় হাতের অক্ষর হয়, তাহলে কি করব, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস। আপার কেস, হ্যাঁ এতে আমরা আপার কেস চলে আসছে। এটা কিন্তু ভেঙে যায় না আসলে, ছোটর জন্য এমনটা দেখা যাচ্ছে এই যে। আর আমরা তো রেসপন্সিভ করতেছি না, তাই এটা কোনো ফ্যাক্টর না। আমাদের মেনু বারটা হয়ে গেছে। আমরা যদি চাই যে এই দুটার মধ্যে একটু গ্যাপটাকে একসাথে লাগাই দিতে, তাহলে কি করব, আমরা আমাদের লিস্টে চলে আসব। এবার এখানে বলে দেবো যে মার্জিন, আমরা রাইট সাইডটা করতে পারি, তো মার্জিন রাইট এখান থেকে সিলেক্ট করব, দিব -4 পিক্সেল। আমরা যদি এখান থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো লেগে গেছে একসাথে। আর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে পরে কাজ করবো, আগে একটা স্ট্রাকচার দাঁড় করাই নিই। হ্যাঁ, এবার জি আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে এই সেকশনটা নিয়ে কাজ করা। তো এই সেকশনটা মূলত কি সেকশন ছিল আমরা একটু দেখে আসি। আমাদের ওই সেকশনটা ছিল, মেনু বার ছিল একটা ব্যানার, তাহলে ইমেজ একটা হবে, তো আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই। এটারও কাজ আছে, আমরা এটার কাজ একটা সুন্দর একটা কাজ দেখব। আপাতত আমরা একটা ইমেজ দিয়ে রাখি, এই ইমেজটা দিয়ে রাখছি, ইমেজটা বড় হবে, ইমেজের ভেতরে লেখা হবে, সেটা আমরা দিব। তো তার আগের কাজ হচ্ছে আমরা এই বেস্ট প্রোডাক্ট আর প্রোডাক্ট এই দুইটা আগে সাজাই নিই। হ্যাঁ, সার্ভিস আর বেস্ট প্রোডাক্টটা সাজাই নিই, তারপরে সবকিছুই করা যাবে। সবসময় কাজ করবেন আগে একটা ফরম্যাট সাজাই নেবেন, ফরম্যাট সাজাই নিয়ে তারপরে পলিশ করা শুরু করবেন যে কিরকম করা যায়। আমাদের ছবি চলে আসছে, আমরা প্রত্যেকটাতে ইমেজ ছবিটা দিয়ে দিই। এটাকে কপি করি, জাস্ট প্রত্যেকটা জায়গায় দিয়ে দিই। এখন দেখেন এইটাতে সুবিধা কি, আমাদের সবচেয়ে বড় সুবিধা আমাদের কিন্তু সাজেস্ট করতেছে, তাই না? ডিফল্ট ভাবে সাজেস্ট করতেছে যে এইটা এই
ছবিগুলো আছে, যে কোনো একটা তুমি চুজ করে নিতে পারো। এখন আমাদের এখানে মূল কাজটা হবে আমাদের এই বেস্ট পার্ট, মানে যে বেস্ট প্রোডাক্ট, সেই অংশটা নিয়ে আমরা কাজ করবো। তো যে বেস্ট প্রোডাক্ট আছে, আপনার যে কাজটা ছিল মূলত, আপনার কাজটা ছিল যে ওই ছবিগুলারে বা কার্ডগুলারে পাশাপাশি কিভাবে নিয়ে আসবো, এটা হোমওয়ার্ক ছিল না? কিভাবে তো ওইটা পাশাপাশি নিয়ে আসবো? হ্যাঁ, মার্জিন দিয়ে অথবা বিভিন্ন থ্রুতে চেষ্টা করা হয়েছে। এখন কাজ করা লাগবে মূলত যে এইটাকে এক ক্লিকে কিভাবে পাশাপাশি নিয়ে আসা যায়। তো তার আগের কাজ আমাদের একটা সেকশনকে আগে ঠিক করা। তো আমরা একটা কার্ডটাকে বুঝে নিই, তারপরে আমরা ঠিকঠাক করতেছি সবগুলা। হ্যাঁ? আগে একটা কার্ড বুঝে নিই। ঠিক আমরা আছে ভাই। S1 এর কার্ড যেটা আছে সেটাতে আমরা দিয়ে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড হবে রেড কালার। রেড দিলে চোখে লাগবে, আমরা এখানে অরেঞ্জ কালার দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ কালার। এই দেখেন অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, সবগুলার হয়ে গেছে। যতগুলো আমরা ওই ইউনিটে রাখছি সবগুলারই ব্যাকগ্রাউন্ড এটা হয়ে গেছে। এবার আমরা বলে দিতে পারি যে এটার উইডথ হবে 300 পিক্সেল। তো উইডথ হবে কত? 300 পিক্সেল। এখন রিলোড দিলে 300 আমরা দেখতে পিক্সেল। পারবো আমার উইডথটা 300 পিক্সেল হয়ে গেছে। এখন ইমেজ তো বেয়াদব, তাহলে ইমেজ কি বলতে হবে? তোমারও উইডথ হয়ে যাও 300 পিক্সেল। 100%। আচ্ছা, আমরা 100% দিই। কতদিন তো দুইটাই শিখাইছিলাম। 100% জি, দিলে দুইটাই। আমাদের সবথেকে সুবিধা ভালো, সবচেয়ে বেশি সুবিধা পাবো আমরা। এখান থেকে দিয়ে দিছি। এবার একটাকে আমরা সাজাবো। এটাকে আমরা মিডিলে চাচ্ছি। তাহলে আমরা কি করব? ওইটার ভিতরে H3 আছে, ওকে বলবো যে এই টেক্সট অ্যালাইন। আমরা যদি সবগুলারই সেন্টার। একবারে বলে দিই, আমরা প্যারেন্টস কে বলে দিই যে টেক্সট অ্যালাইন কোথায় যাও? সেন্টার। সেন্টার। এবার আমরা দেখতে পারবো এটা সেন্টারে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করব। তাহলে এই যে লেখাটা আছে, এই লেখাটাকে ঠিক করতে গেলে আমাদের একটু বড় করতে হবে, ভিন্ন সেক্টরে যেতে হবে। তো তার আগের কাজ এটা আমরা করে নিই। আমরা চাচ্ছিলাম যে দুই সাইডে যেন সমান সমান দেখা যায়। তাহলে কি করব? টেক্সট অ্যালাইন কি করবো আমরা? জাস্টিফাই। টেক্সট অ্যালাইন জাস্টিফাই। হ্যাঁ, জাস্টিফাই যখন করে দেবো তখন দুই পাশে সমান সমান হয়েছে। এখানে আমরা একটু প্যাডিং ও চাই। আমরা এখানে প্যাডিং দিই, উপর নিচে 0 আর দুই পাশে 10 পিক্সেল, তাই না? দুই পাশ থেকে 10 পিক্সেল টেনে নিই। এবার এইটাকে নিয়ে আমরা কাজ করবো। আমরা H1 কে যদি দেখি যে একটু বড় করতে চাই, তাহলে আমরা H3 এটা আছে, এখানে আমরা দিলাম যে ফন্ট সাইজ 20 পিক্সেল। 20 না, আমরা এখানে 25 পিক্সেল। একটা রিলোড দিই, এটা একটু বড় হয়েছে। এবার আমরা চাচ্ছিলাম যে লেখাগুলো বড় হাতের অক্ষর। তাহলে কি করব? বড় হাতের অক্ষর করতে গেলে কি করতে হবে? টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস। ট্রান্সফর্ম আপার কেস। এবার যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পারবো এটা বড় হাতের অক্ষর হয়ে গেছে। বাহ! এখন সুন্দর লাগতেছে। এবার এই লেখাটা নিয়ে আমাদের কাজ। এই লেখাটাকে আমরা একটু বড় করব। তো আমরা এখানে প্যাডিং এইতে আসি, বাটনে আসি। এখানে কিন্তু আমরা উইডথ দিলে পারবো। আবার আমরা প্যাডিং দিয়েও বড় করতে পারি। প্যাডিং বা উইডথ যেকোনোটা দিয়ে বড় করলেই বড় হবে। আমরা উইডথ দিয়ে বড় করব। এটার উইডথ হবে কত? 100%। তাহলে আমরা রিলোড দিলে দেখতে পারবো এটা 100%। 100% হয়ে গেছে। এবার আমরা প্যাডিং চাই একটা। প্যাডিং 10 পিক্সেল। তাহলে আমরা দেখতে পারবো এটা সব সাইড থেকে 10 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম এই লেখাটা একটু বড় হাতের অক্ষর হোক। তাহলে কি করবো আমরা? টেক্সট টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফরমেশন। আপার কেস। এই যে বড় হাতের অক্ষর হয়ে গেছে। এবার আমরা চাচ্ছিলাম যে এইটা যে বর্ডারটা আছে, বর্ডারটার দরকার নাই। তাহলে কি করবো আমরা? বর্ডার নান। না, না, একটা রিলোড দিই, এটার বর্ডার আর নাই। আমরা এখন চাই যে এই দুইটার মধ্যে গ্যাপ, তো বর্ডার একটা প্রয়োজন, কারণ বর্ডার না দিলে আমাদের এই নিচেরটার মধ্যে গ্যাপ আমরা বুঝতে পারবো না। তো আমরা একই সাথে আরেকটা জায়গায় বর্ডার দিতে পারি। আমরা যদি এই S1 যেটা আছে, এই পুরাটাকে একটা বর্ডার দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে না? বর্ডার 2 পিক্সেল সলিড। এখানে দিয়ে দিলাম যে ধরেন আপাতত ব্ল্যাক দিলাম। রেড। রেড দেবো? রেড। আমি ভুলে ফেলছি ভাই। হ্যাঁ, প্লিজ। এই যে, না সমস্যা নাই। এই যে আমরা রেড দিলাম, রেড কালার হয়ে গেছে। এখন চাচ্ছি দুইটার মধ্যে একটা গ্যাপ প্রয়োজন। তাহলে গ্যাপ দিতে গেলে কি করতে হবে আমাদের? এই যে S1 আছে, একেই বলতে হবে। মানে আমাদের ইমিডিয়েট প্যারেন্টস কে বলতে হবে। এই পুরাটা মিলাই তো এইটা। মানে এটা হচ্ছে আমাদের চাচা। জি। এখন এর এখানে আমরা বলে দিচ্ছি যে একটু গ্যাপ হওয়া নিচ্ছে। তাহলে কি করবো? মার্জিন বটম। মার্জিন বটম দিলাম যে 10 পিক্সেল। মার্জিন বটম। আমরা দেখবো যে নিচে আমাদের 10 পিক্সেল একটা মার্জিন হয়ে গেছে। হয়েছে না? এই যে
পুরোপুরি আমাদের কাজ কিন্তু এখানে জি ভাইয়া। কমপ্লিট। এতটুকু আমরা গতদিনও শিখছিলাম, আজকেও শিখলাম আবার। তো এখন কাজ হচ্ছে আমাদের একটু বড় করে দিই। এখন কাজ হচ্ছে এগুলারে পাশাপাশি নিয়ে আসতে হবে। কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসতে হবে। এখন পাশাপাশি আমরা নিয়ে আসবো কিভাবে? আমরা তো এভাবে করতে পাশাপাশি। পারলাম না। পাশাপাশি নিয়ে আসতে গেলে আমরা কি করছি? এটাকে মার্জিন দিয়ে এভাবে সরায় নিয়ে আবার মাইনাস দিয়ে উপরে তুলে দিছি। ওইটা আমরা করব না। আমরা আজকে সহজ একটা মাধ্যম জানবো। সেই মাধ্যমটা হচ্ছে আমরা সবসময় ওর যে প্যারেন্টস আছে মানে দাদু যে আছে, এই প্রত্যেকে এর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরাটারই প্যারেন্টস হচ্ছে ওর দাদু না? যার জায়গার মধ্যে সবাই আছে। এখন দাদু বলল হঠাৎ জি। করে যে, "তোমাদের জায়গা তো এরকম না, তোমাদের জায়গা পাশাপাশি।" তো এখন তারা বলছে, "ঠিক আছে তাহলে পাশাপাশি আমাদের বসবাস করতে হবে।" তো তারা পাশাপাশি করবে। এই কথাটা বলছে কে? তার প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস। তো এই যে প্যারেন্টস টা আছে সার্ভিসেস, হোল প্যারেন্টস যেটা আছে, সমগ্র কিছুর প্যারেন্টস যেটা। এখন এই প্যারেন্টস কে বলে দিচ্ছি আমরা যে তোমার ডিসপ্লে হও ইনলাইন ফ্লেক্স। ইনলাইন কি? ফ্লেক্স। ফ্লেক্স। ফ্লেক্স এর কাজটা মূলত পাশাপাশি নিয়ে যাওয়া। এই দেখেন। হয়ে গেছে না পাশাপাশি? এক জি। ক্লিকে পাশাপাশি চলে আসছে। আমার কিন্তু কোনো কিছু এলোমেলো হয় নাই। হয়েছে এলোমেলো? কিছু এলোমেলো হয় নাই। না। এবার আমরা চাচ্ছিলাম যে এই পাশে গ্যাপ। তাহলে আমরা কোথায় চাচ্ছি? রাইট সাইডে প্রত্যেকটা একটু করে গ্যাপ চাচ্ছি। তাহলে আমরা রাইট সাইডে গ্যাপ দিতে পারি। তো এখান থেকে আমরা রাইট সাইড কোথায় কোনটার গ্যাপ দেব? প্রত্যেকটা চাচা, এগুলো প্রত্যেকটা চাচা তার পাশের থেকে 10 পিক্সেল করে গ্যাপ চাচ্ছি। তাই তো? তো আমরা এখানে চলে আসবো। এসে বলে দিব মার্জিন রাইট 10 পিক্সেল। যখন 10 পিক্সেল বলে দেব এখান থেকে দেখতে পারবো যে এটা গ্যাপ হয়ে গেছে। আমরা এইগুলার উইডথ একটু বাড়ায় দিতে পারি। মানে সৌন্দর্যের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা উইডথটা বাড়ায় দিই এখানে ৩০০ র জায়গায় আমরা দিয়ে দিলাম যে ৪০০। এই যে বড় হয়েছে না? বেশি বড় হয়ে গেছে। আমরা আরেকটু কমায় দিই। ৩৫০ দিই। এই যে হয়েছে না? সুন্দরভাবে আমাদের কিন্তু জি হয়ে গেছে। ভাই। ৪ টা পার্ট হয়ে গেছে। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। সমস্যা নাই। তো এটা বুঝতে পারছি আমাদের ওয়েবসাইটের প্রায় 70% বা 60% কাজই হচ্ছে এই কার্ড তৈরি করা। মানে সেকশন ভাগ করে দেওয়া। তো এইটা এখানে না এই পাশে ভাগ। এইটা আপনি করতে পারলে যেকোনো সাইটে যেকোনো অংশে কাজ করতে পারবেন। মানে মার্কআপটা করতে পারবেন। বুঝছি? জি ভাই, বুঝতে এই পারছি। এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? যা দেখাইলাম? জি না। এখন দেখেন এইটার কথা কেন বললাম যে 60 বা 70% কেন বললাম? কারণ আপনার যখন টিম করবেন, টিমেরও এই একই রকম সেকশন দিতে হবে আপনার। হয়তো ডিজাইন বা স্টাইল আলাদা কিন্তু সেকশন তো এরকম করে দিতে হবে, তাই না? পাশাপাশি কোনো কিছু করবেন তাও একই রকম সিস্টেম। আমরা যদি যেকোনো একটা সাইট দেখি, ধরেন আমরা কোন সাইট দেখবো? ধরেন আমার চাহিদা মার্ট থেকে একটা সাইট দেখি। দেখেন আমরা যে খন্ডগুলা করছি সেই খন্ডগুলার পার্ট দেখেন। এইটা যেমন, এইটা একটা খন্ড, এইটা একটা খন্ড। আবার এখানে এসে ২ টা খন্ড হয়েছে। তাহলে আমরা যে কাট শিখলাম সে কাটের মতো মেথড না এটা? জি। আবার এইখানে দেখেন, এটাও হচ্ছে একই পার্ট না? ভাগ করা। জি। আবার এটাও কিন্তু একই পার্ট ভাগ করা। এটাও একই পার্ট ভাগ করা। এখানেও একই পার্ট ভাগ করা। এখানে অর্ধেক রেখে বাকি অর্ধেক এরকম করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একই পার্ট। আবার এইখানে এসেও দেখেন যে পুরাটা মিলে ১ টা। এখানে আছে আবার ৪ টা বা ৫ টা। আবার এখানে আছে ৪ টা বা ৫ টা। তাহলে একটা ওয়েবসাইটের মেক্সিমাম পার্টই কার্ড দিয়েই করা। তাই করা না? এখানে ৩ টা আছে দেখেন। কার্ড দিয়ে করা না? এখানে ৪ টা আছে কার্ড দিয়ে করা। আবার নিচে ফুটার সেকশনেও দেখেন তাই করা। এখানকার এই অ্যাড্রেস সেকশনেও জি কিন্তু ভাই। একই রকম করা। তাই করা না? জি। জি। তাহলে বুঝতে পারছি বিষয়টা? আমরা যেই কাজই করি না কেন এই মানে ওভারঅল প্যাটার্নটা মূলত কার্ড রিলেটেডই সবকিছু হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো। সেটা ক্লিয়ার। হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এইটার উপরে লিখা থাকে। তাই দেখি না? এটা ব্যাকগ্রাউন্ডে থাকে এর উপরে লিখাটা থাকে। এমন দেখি কিনা? জি বিভিন্ন ভাইয়া। সময় আমরা দেখি। আমরা সেই সেকশন গুলো এখন তৈরি করতে চাচ্ছি। আমি ভেঙে একটা করে বোঝাচ্ছি কিন্তু। আমি একবারে সিকোয়েন্সিয়ালি যে শুরু থেকে সবকিছু হচ্ছে তা না। যেগুলো আমাদের নিডেড সেগুলো আমি শেখাচ্ছি। বাকিগুলার কাজ আপনি করবেন। কারণ যেটা আপনিও করতে পারছেন, আমিও করতে পারছি। ওটা আমার করে তো লাভ হচ্ছে না। এখন নতুন কিছু আমি শেখাই, আপনি এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আমি এক্সপেরিমেন্ট করলে তো আর আপনার লাভ নাই। তো আমরা এখানে ব্যানার যে সেকশনটা নিয়েছিলাম না? এই ব্যানার সেকশনটা নিয়ে আমরা মূলত এখন কাজ করব। এটা নতুনত্ব কিছু তৈরি করব আমরা। তো কোথায় কাজ করছি আমরা ব্যানারটা নিয়ে? এই যে ব্যানার সেকশন। এই ব্যানারের ভেতরে আমরা চাচ্ছিলাম যে ব্যানারটা হবে মূলত এরকম। আমরা এইরকম একটা ইউনিট চাচ্ছি যেখানে উপরে একটা লেখা থাকবে
এখানে তার কিছু কন্টেন্ট দেওয়া থাকবে, এখানে একটা বা দুইটা এখানে বাটন দেওয়া থাকবে, একটা বা দুইটা বাটন দেওয়া থাকবে। আমরা ঠিক এরকম সিস্টেম চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ছবিও থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে কালারও থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে ভিডিও থাকবে, যে কোনো কিছু থাকতে পারে, বাট প্যাটার্নটা হবে এরকম। ঠিক আছে? জি, আমরা এখন বুঝতে ওই পারছি ভাইয়া। সেকশনটা তৈরি করি। তো এখান থেকে আমরা ভেতরে কি চাচ্ছি, প্রথমে চাই একটা H1, এখানে H1 এ দিয়ে দিলাম যে লরেন 10 দিলাম, মানে 10টা ওয়ার্ড হবে। তো এই যে বেশি বড় হয়ে গেল। এবার এখানে আমরা একটা কন্টেন্ট দিই, প্যারাগ্রাফে একটা কন্টেন্ট দিলাম, এখানে লিখে দিলাম যে লরেন। এবার এখানে আমরা চাচ্ছিলাম একটা বাটন, তাহলে আমরা বাটন দেবো কেমনে করে, বাটন ট্যাগ দিয়ে বাটন দেওয়া যাবে। তো বাটন এখানে লিখলাম যে সাইন আপ আর সাইন ইন। হ্যাঁ, সাইন আপ। আর আরেকটা বাটন দিতে পারি আমরা, কি সাইন ইন দিতে পারি না? দিলে কেউ রাগ করবে? জি স্যার। না ভাই, রাগ করলে করুক, তাতে আমাদের। আসলে খবর আছে। এবার এখান থেকে আমরা আসবো আমাদের সেই যে সেকশনটা নিছিলাম, সেই সেকশনে আসবো আমরা। আমরা ব্যানার পার্টে এই যে ইমেজটা লিখছিলাম, আমাদের ইমেজের দরকার নাই। এখানে আমরা কি দেবো, আমরা প্রথমে H1, তার ভিতরে আছে কি, তারপরে আছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে আছে একটা বাটন ট্যাগ। ওকে, ফাইন। আমরা এখন আমাদের সাইটটাতে যাই, একটা রিলোড। আমরা এই কন্টেন্টটা পেয়ে গেছি। এখন এই কন্টেন্টটুকুই আমাদের এইখানে পুরো পার্টটাতে কাজ করবে। কিভাবে কাজ করবে এখন সেগুলো আমরা দেখব। এটাকে আমরা ছোট করে নেই, এইটাকেও ছোট করে নিই। এখানে এখন মূল কাজ হচ্ছে এই পুরাটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো আমরা এখন পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে আমাদের ব্যানারটা হচ্ছে আমাদের প্যারেন্টস, তাই না? প্যারেন্টসকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। জি ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম যে অরেঞ্জ কালারে দিলাম। আমরা এখন রিলোড দিলে আমরা দেখতে পারবো এটা অরেঞ্জ কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। আমরা আমাদের কাজের সুবিধার্থে একটা চালাকি করতে পারি এখানে। চালাকির বিষয়টা কি রকম, এখান থেকে আমরা যখন কাজগুলা করব, আমরা সেকশনটা একটু ভাগ করে নিতে পারি। যে ব্যানারের ভেতরে এখানে আরেকটা ডিপ থাকবে, যার নাম থাকবে কন্টেন্ট বা ব্যানার কন্টেন্ট। কি কন্টেন্ট, এই নামে একটা ক্লাস থাকবে। আর এই পুরো ডকুমেন্টটা থাকবে এটার ভিতরে। এটা আমাদের কাজের সুবিধার্থে আমরা নিলাম। হ্যাঁ, বুঝতে পারছি? নাকি গুলাই গেল? না, গোলায় নেই ভাই। বোরিং লাগতেছে কি ক্লাস করতে? জি না। আমরা এখান থেকে সেগুলাই কল করে দিই। ব্যানার নামে একটা প্যারেন্টস আছে, প্যারেন্টসটা ঠিক থাকুক। এখান থেকে বাকিগুলো তার ব্যানারের মধ্যে নাই, বাকিগুলো আছে এটার ভিতর, তাই না? কল করে দিলাম। এবার আমরা আমাদের সাইটটাতে একটু ভিজিট করি, একটা রিলোড দিই, দেখবো যে যেমন ছিল তেমনই আছে। এখন আমরা এইটা করলাম কেন, এটা করলাম মূলত আমাদের মিডলে নিয়ে আসতে যাতে সহজ হয়, এই জন্য করলাম। আমরা এখানে বি কন্টেন্টটাকে একটা প্যারেন্টস দিয়ে রাখি, এটা দিই নাই। এখন আমরা এটাকে উইড দিতে পারি না, তোমার উইড এতটুকু হও। আমরা এখানে উইড দিলাম যে 300 পিক্সেল। তাহলে আমরা দেখবো কি, যে আমাদের যা কিছু আছে না কেন সবকিছু সেই 300 পিক্সেলের মধ্যে চলে গেছে, তাই আছে না? দেখেন, এটার উইডটা 300 পিক্সেল হয়েছে না? 300 পিক্সেল হয়ে গেছে ভাইয়া। 300 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমাদের এখানে সরানোর সুবিধা হবে, আমরা মার্জিন লেফট দিয়ে সরা যেতে পারবো এটাকে। সুবিধা হবে না আমাদের এর জন্য? এই যে, বা উইড আমরা জি বড় ছোট করে দিয়ে কাজ করতে পারবো। আমি একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি ইন্সপেক্ট করে কাজ করতেছি। আপনিও চাইলে ইন্সপেক্ট করে কাজ করতে পারেন, বা চেষ্টা করবেন ইন্সপেক্ট ছাড়া আপাতত কাজ করা, তাহলে আপনার আন্দাজটা পাবেন। হ্যাঁ, চেষ্টা করবেন জি ইন্সপেক্ট ছাড়া কাজ করা। তো এখান থেকে আমরা উইডটা একটু বাড়াই দিই, যে উইডটার পরিমাণটা বাড়াই দিই একটু সুন্দর করে। এটা বিভিন্ন ভাবে সেন্টারে নিয়ে আসতে হবে, কোনো সমস্যা নাই তো। আমরা আপাতত এরকম একটা লাইন চাচ্ছি, 600 দিই। আর এখানে আমরা লিখে দিই যে টেক্সটের লাইন সেন্টার, তাহলে ওর ভেতরে যেটুকু আছে সেটুকু সেন্টারে চলে আসবে। এটা আমাদের দরকার। তো এই সেকশনটাকে আমরা কপি করলাম, আমাদের যেখানে আমাদের বসানোর দরকার আমরা সেখানে এটাকে বসাই দিলাম। ঠিক আছে, রিলোড দিলাম। জি ভাইয়া, বুঝতে এবার আমরা পারছি। যদি এই পুরাটাকে চাই, তাহলে আমরা যদি এর প্যারেন্টস কে বলে দিই টেক্সটের সেন্টার, তাহলে কি কাজ করবে? কাজ না করার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু ভেতরে আমাদের আরেকটা সেকশন নিয়েছে। আর যদি কাজ করে তো করলো, সমস্যা নাই।
কাজ করছে? করে নাই কিন্তু। কাজ কিন্তু করে নাই। তাহলে আমাদের কিভাবে এটাকে কিভাবে আমাদের তাহলে সরাতে হবে এখানে? বলেন। কোন আন্দাজ আছে কিভাবে সরাবো আমরা? আমরা চাইলে এখানে টেক্সট মার্জিন এবং দিতে পারি না? সেন্টার দিয়ে মার্জিন কাজ দিয়ে করবে না তো এখানে। করে দিব। আমরা চাইলে এটাকে মার্জিন দিয়ে সরাতে পারি। অথবা এখানে আরেকটা কন্টেন্ট লিখতে পারি, মার্জিন 0 অটো লিখতে পারি। বাট সেটা আমরা শিখি না, এখন ওটা শিখবো না। ওটার বিস্তারিত পার্ট আছে। আমরা বিস্তারিত নিয়ে শিখবো এটা। আমরা আপাতত মার্জিন দিয়ে সরাই। তাহলে কি করবো? মার্জিন লেফট বা রাইট। মার্জিন লেফট। লেফট দেবো আমরা, রাইট দেবো না। লেফট 10 পিক্সেল। এখন আমরা দেখতেছি যে এটা সত্যি আছে। সত্যি না? জি আমাদের যেখানে ভালো মনে হবে যে এতটুকুতে আমার মিডিলে রাখা দরকার, বা আমি এই মার্জিনটা আগে শেখাচ্ছি কিসের জন্য? আমাদের এটা একবারে এক্সাক্ট মিডিলে নাও প্রয়োজন হতে পারে। আমাদের এটা এইখানে প্রয়োজন হতে পারে, পারে না? তো যাতে করে আমরা জি সরাইতে পারি। এই সরানোর সিস্টেমটা দেখানোর জন্য মূলত মার্জিনের পার্টটা ছিল। তাহলে একটা ক্লিক করলে আমরা সেন্টারে পেয়ে যাবো, সেইটাও আছে, সমস্যা নাই। বুঝছি? আমরা এখানে জি রেখে ভাই, দিলাম। বুঝতে পারছি। এখানে রেখে আমরা এই তিনটাই কপি করলাম, করে আমাদের এখানকার কাজ শেষ। এটা কোথায় করবো আমরা? এর যে প্যারেন্টসটা ছিল সেই প্যারেন্টসকে আমরা দিয়ে দিব। এই যে বাস। প্যারেন্টসকে দিয়ে দিলাম, একটা রিলোড দিলাম, আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। এখন এই ইউনিটটাতে কাজ করবো, ইউনিটটা আরো সুন্দর করবো আমরা। তো সুন্দর করার জন্য আমাদের কাজ করতে হবে কোথায়? প্রথম কাজ করতে হবে আমাদের এই পুরা ভেতরের জায়গাটাকে একটু বড় করতে হবে। তাহলে ভেতরের জায়গা বড় করতে গেলে আমাদের কাজ কি? ব্যানার সেকশনটারে প্যাডিং প্যাডিং। দিব। আমরা প্যাডিং দেব, উপরে আর নিচে দেব, দুই সাইডে দিব না। তাহলে এখানে আমরা 20 পিক্সেল আর দুই সাইডে রাখি 0 পিক্সেল। 20 পিক্সেল আর 0 পিক্সেল। কাজ করছে না? এরকম সেকশনে আমরা এটা কাজ করব। এটাকে কপি করলাম, আমাদের যে সেকশনটা আছে ব্যানার, সেখানে যদি আমরা বসাই দেব। আপনি চেষ্টা করবেন ম্যানুয়ালি কাজ করার, হ্যাঁ? চেষ্টা করবেন। জি ঠিক আছে। এবার এখানে আমরা ফন্ট সাইজ দেব একটু বড় করে। এভাবে করলে আপনার সমস্যা নাই। বাট ওইটা হলে পরে হবে কি যে আপনি একটু বেশি শিখতে পারবেন। এটা একটু বড় করে দিলাম, হাইলাইট করে দিলাম। এখন এখান থেকে আমরা চাচ্ছিলাম যে এইটা একটু শ্যাডো কোয়ালিটির থাকবে। কি চাচ্ছিলাম? একটু 3D লুক দেবে। বলেন কি চাই আমরা? 3D লুক চাই। তো 3D যদি লুক। 3D লুক চাই, আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। একটা মজার বিষয় এখন দেখেন। ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেব। কালার দিলাম, আমরা অরেঞ্জ কালারই দিয়ে দিলাম। অরেঞ্জে দিলাম। তাহলে অরেঞ্জ তো মিক্সার হয়ে গেল। দেখা যাচ্ছে আর? দেখা যাচ্ছে না। এবার আমরা নতুন একটা জি। কনটেন্ট শিখবো, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। কি বললাম? টেক্সট শ্যাডো। শ্যাডো টেক্সট ২ শ্যাডো। রকমের। শ্যাডো ২ রকমের হয়। একটা টেক্সট শ্যাডো, একটা বক্স শ্যাডো। তো আমরা যেহেতু টেক্সটের হিসাবে কাজ করতে, তাই টেক্সট শ্যাডো। আর যখন কোনো বক্সে নিয়ে কাজ করব তখন সেটা বক্স শ্যাডো হবে। তো এখন আমাদের কাজ করতে হবে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো। এখানে আমরা লিখবো 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল আর লাস্টেরটা দেব কালার, ব্ল্যাক। প্রথমটা দিলাম 0 পিক্সেল, তারপরে 0 পিক্সেল, তারপরে ব্ল্যাক। কোনটার কাজ কি? প্রথমটা হচ্ছে আমাদের উপরে আর নিচে। কি কাজ? না সরি, লেফট এন্ড রাইট। প্রথমটা কাজ কি? লেফট আর রাইট। আমরা নেগেটিভ ডিরেকশনে গেলে সে নেগেটিভের দিকে যাবে, পজিটিভে গেলে সে পজিটিভের দিকে যাবে। ঠিক আছে? তারপরটা কাজ জি হচ্ছে ভাই। উপরে আর নিচে, টপ এন্ড বটম। যে নিচে, এই যে উপরে। মাইনাস আর প্লাসের সিস্টেম। আর এটা হচ্ছে ব্লার করে দেওয়া। সে এই যে ব্লার হয়ে গেল। বুঝছি? জি ভাই, এখন বুঝতে আমরা পারছি। এইটাকে এখন অ্যাডজাস্ট করব। তো আমরা ফার্স্টে একবারে কাছে নিয়ে আসি। এটা আমরা 0 করে দিই। এখান থেকে এটাকে আমরা আগে জায়গা মতো নিয়ে আসি। এখন কোন দিকে আমরা শ্যাডোটা করব? আমরা চাচ্ছিলাম যে এইদিকে শ্যাডোটা করব আমরা। তাহলে একে আরেকটু নিচে নিয়ে আসি। এবার এটাকে আমরা ব্লার করে দিই। তাহলে দেখেন যে লুকটা হয়ে গেল পুরো 3D লুক। তাই হয়ে গেল না? জি ভাইয়া। দেখতে খারাপ দেখা যাচ্ছে? না না না। দেখেন, অন্য কেউ তো এই ফন্টটা খুঁজবে যে এটা দিল কেমনে? কিন্তু আপনি কিন্তু এখন বুঝে গেলেন যে এটা দিতে হয় কিভাবে। তাহলে আমাদের সাইডে যখন কাজ করব, সাইডটা আরো সুন্দর অ্যাট্রাকটিভ হবে না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এখন সাইডগুলো কাজ করতে। এই যে আমাদের হয়ে গেল।
এখন একইভাবে আমরা এই লেখাটাকে একটু উপরে চাই, তাহলে এই লেখাটাকে উপরে করতে গেলে কি করবো, ইন্সপেক্ট করবো, দেন এই প্যারাগ্রাফকে উপরে তুলে নিবো। তাহলে আমরা কি করবো, মার্জিন মার্জিন লেফট টপ টপ, হ্যাঁ মাইনাস টপ, মার্জিন টপ দিব, দেখি -10, মোটামুটি ঠিকই আছে। আমরা এখান থেকে একটু ফন্ট সাইজটা বড় করে দিই নাকি, ফন্ট সাইজ 10 পিক্সেল বড় করে দিই, ঠিক আছে। এই লেখাটা মনে হয় ঠিক আছে, এমনটা মনে হয় ঠিক আছে, তাই না? না একটু বড় ছোট করে দেবো? ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ডিজাইন সেন্স এক একজনের এক এক রকম, এটা যত কাজ করবেন তত ডিজাইনটা গ্রো করবে। এবার আসি বাটনে। তো বাটনটার এখানে আমরা কি কাজ করতে পারি, বাটন দুইটা যেহেতু একই ক্লাস একই রকম সব কিছু, তাই এখানে কোনো সমস্যা নাই, একটা করলে দুইটা কাজ হয়ে যাবে। এখানে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিই, কালারটা এখানে দিয়ে দিই হোয়াইট কালার, এখানে আমরা বর্ডারটা করে দিই নান, তারপর এখান থেকে প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। এবার আমরা এখান থেকে উইডথটা বাড়ায় দিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে উইডও বাড়ায় দিতে পারি, আবার যদি চাই যে প্যাডিং দিয়ে বড় করবো তাতেও আমরা পারবো। তো আমরা টেক্সট ট্রান্সফর্ম আগে দিই, টেক্সট ট্রান্সফর্ম এখানে দিলাম যে আপার কেস দিলাম। আমরা যদি বড় করতে চাই এখানে উইডথ দিতে পারি যে 100 পিক্সেল। আমরা এখান থেকে বর্ডার একটু রেডিয়াস করে দিই 10 পিক্সেল। হয়েছে না? একেবারে খারাপ দেখা যাচ্ছে না কিন্তু, তাই না? না ঠিক আছে ভাইয়া। এবার এটাকে আমরা একটু কপি করি, করে নিয়ে আমাদের সাইটে আমরা নিয়ে যাই। আমাদের সাইটে কোথায় আমরা দেবো এটা, আমরা যেই বাটনটা ইউজ করছি সেই বাটনে দিয়ে দেবো। এই তো মূলত আমাদের এখান থেকে ব্যানারটা হয়ে গেল। তাহলে দেখেন এরকম ব্যানার যদি আমরা ক্রিয়েট করি, আমি ইন্ডিভিজুয়ালি একটা দেখালাম না, আমি এইভাবে দেখালাম, আপনি পুরাটা সাজায় একটা কাজ করবেন। আমি কিন্তু চাইলে শুধু ব্যানারটা দেখাতে পারতাম, দেন পুরো এটা দেখাতে পারতাম। আপনার সুবিধা হলো কি যে আপনি প্যাটার্নটা কিভাবে তৈরি করবেন সেই ওয়েবসাইটের প্যাটার্নটা আপনার জানা হয়ে গেল, যেটা হয়তো আরো এক ক্লাস বেশি লাগবে, কিন্তু সেই ক্লাসটা বেশি না লাগে, আপনি এখান থেকে সরাসরি জেনে গেলেন যে এইভাবে ওয়েবসাইটের প্যাটার্ন তৈরি করতে। বোঝা গেছে? জি ভাইয়া, এটা বুঝতে শুধু পারছি। সময় ওয়েস্ট করে লাভ নাই। তো এখন থেকে কাজ হবে এরকম সুন্দর অ্যানিমেটেড করে কাজ দিবেন আমাদের, মানে এরকম লুকটা যেন সুন্দর হয়। আরো এখানে আপনি অ্যানিমেশন ইউজ করবেন, এইটার ক্ষেত্রে আরো ভিন্ন পার্ট ইউজ করবেন। এখন কথা হচ্ছে যে আমরা এর যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা চাচ্ছি একটা ছবি, কি চাই, একটা ইমেজ চাই। ইমেজ কি দেওয়া পসিবল? ছবি। আপনার কি মনে হয় পসিবল? জি, আমি হোমওয়ার্ক দিছিলাম ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়া। হ্যাঁ, দেখছি। তো সেটাই বলছি যে ব্যানারের পিছনে কি আমরা তো হোমওয়ার্ক, মানে ওইটা তো ছিল একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ, ইমেজের উপর লেখা দিয়ে আবার এরকম স্টাইল স্টাইল করে তারপর দেওয়া, এটা তো অনেক সময় দেখা যাচ্ছে কনফিউশন। আপনার একটু জানা আছে জন্য হয়তো বুঝছেন যে হ্যাঁ করা যায়, কিন্তু ফার্স্টের ক্ষেত্রে তো এটা একটা কনফিউশনের বিষয় যে এই স্টাইলের উপর ওই স্টাইল খাটবে কি খাটবে না, হবে কি হবে না, তাই না? এটা কনফিউশন আছে না? জি। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে এইটা না দিয়ে আমরা এখন কি করব, ইউআরএল দেব। ইউআরএল দিয়ে এখানে ডট ডট স্ল্যাশ, এবার আমাদের যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করে দেব, একটা ইমেজ আমরা চুজ করে নেব। আমরা ইমেজটাই চুজ করে নিলাম। এখন যদি একটু রিলোড দিই, চলে আসছে না? চলে আসে। কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে কারণ কালার অ্যাডজাস্টমেন্ট সব তো ঠিকঠাক নাই, এই জন্য এরকম দেখা যাচ্ছে। জি। যদি এটা ঠিকঠাক থাকতো আমাদের এখানে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমরা এই ব্যানারটাকে সিলেক্ট করি, এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, নো রিপিট। এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। সাইজ, সাইজ এখানে কভার করে দিতে পারি, কভার। এখন মোটামুটি তো একটু দেখা যায়। যাই হোক আমাদের মানে ইমেজ চুজ করাটা ভাইয়া ঠিক হয় এই নাই, যে ইমেজ ঠিক। ইমেজটা এই যে আপনার একদম একদিকে চলে যায়, যেমন একদম মাঝখানে যে থাকার একটা আছে না, ওই জিনিসটা থাকে না। আমার হোমওয়ার্কের মধ্যেও আমি করছিলাম যে ইমেজটা একদিকে চলে যায়, যেখানে হয়তো উপরে পার্টটা দেখা যাচ্ছে বা সাইডের বা পার্টটা নিচের দেখা পার্টটা যাচ্ছে। দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। আমরা এই সিস্টেমটা নিয়ে কাজ করব যে আমরা এতটুকু জায়গা দিলাম, সে অতটুকু জায়গার মধ্যে এই পুরো ইমেজটা এখানে বসবে, সেই সিস্টেম আমরা তৈরি করবো, সমস্যা নেই। আর দু একটা কোড লিখলে সেই কাজটা হবে।
বাট আমি চাচ্ছিলাম না যে একবারে এতগুলা চাপ নেওয়ার। কারণ আপনি আগামী দিন জি যেহেতু ফুল একটা ওয়েবসাইট বিল্ড করবেন, আস্তে, আস্তে ধীরে, ধীরে শিখেন। জি এখানে ইনশাল্লাহ একটা সমস্যা কোড নেই। আর ২ টা লাইন কোড লিখলে আমরা করতে পারবো এখানে যে এইখানে যে জায়গায় আমরা মেজারমেন্টটা বা রেশিওটা দিব সেই রেশিওর মধ্যেই এই ইমেজটা পুরাপুরি ওইখানে ফিল আপ হয়ে যাবে। ফিট ভাবে। কোন রকম কোন মানে কেটে যাবে না বা এলোমেলো হবে না, কিচ্ছু হবে না। এটা আমরা তৈরি করতে পারবো, সমস্যা নেই। শুধু জেনে রাখেন যে তৈরি করতে পারবো। ঠিক আছে? পরেরটা পরে। জি পারবো। আচ্ছা, এখান থেকে আমরা যদি উপর নিচ করতে চাই, আমরা টপ বটম এভাবে দিয়ে কাজ করতে পারি। সেন্টারে পজিশন দিয়ে। আমরা যদি এখান থেকে এই পার্সেন্টটা ইউজ করি, এই পার্সেন্টের বিষয়ে আমরা এখান থেকে পার্সেন্ট যদি কম বেশ করি, এই দেখেন। পার্সেন্ট কম বেশ করলে আমাদের সুবিধা অসুবিধার পার্ট কি আমরা চাইলেই কি বড় করতে পারি, ছোট করতে পারি। কিন্তু এই রেশিওর মধ্যে, তাই না? ওই জি রেশিওটার মধ্যে কিন্তু এর বাইরে কিন্তু যাচ্ছে না। এই দেখেন। ও যত বড় ইমেজই হোক না কেন সে ঠিক অতটুকু জায়গার মধ্যে সে কিন্তু ঘুরতেছে। তাই হচ্ছে না? জি ওর বাইরে কিন্তু সে যাচ্ছে না। তো যদি কখনো এরকম প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে এরকম ফিচার নিতে পারি। আবার আমরা এমনও করতে পারবো যে এইটাকে উপরে অর্ধেক যাবে, নিচে অর্ধেক যাবে। তেমনও করতে পারবো আমরা। তাতেও সমস্যা নেই। যেমন এখানে ধরেন পার্সেন্ট দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের হাইট। হাইট এ কোনো নড়চড় নাই। হাইট এ দেখেন আমরা যখন দিচ্ছি, হাইট কিন্তু হাইটের মতো করে বড় করে টেনে, টেনে নিয়ে যাচ্ছে। মানে এই ২ টা যদি অ্যাডজাস্ট করে দিই আমরা, তাতেই কিন্তু আপনি যেমনটা বলছিলেন তার একটা ছোটখাটো সমাধান একটা হবে। কিন্তু এইটা আমরা এখন উপরে দিতে পারবো না। যাই হোক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ ওইটা আমরা ২ লাইন কোড লিখলে ওইটা হবে। ওইটা নিয়ে এখানে প্যারা নাই। এখানে চেষ্টা করবেন 100 এর উপরে না যাইতে। কি চেষ্টা করবেন? 100% এর 100 উপরে না যাইতে। এই যে 100% 100% করে দিন। পুরা ইমেজটা পেয়ে যাবে এর ভেতরে কিন্তু এটা ফেটে গেছে। ফেটে গেছে না? জি পাইছে পুরাটাই কিন্তু ফেটে গেছে। আমরা ভালো রেজোলিউশন এর ইমেজ এখানে চুজ করব। আমাদের ইমেজ চুজিং এর ক্ষেত্রে একটু গ্যাপ হইছে আরকি। তারপরে ইমেজের পজিশন আছে। আমরা সেই পজিশনটা নিয়ে কাজ করব। এখান থেকে এটাকে বসাই। আমরা এই ইমেজটার বদলে আমরা ইমেজটা ওই ইমেজটা এটা তাও একটু মানানসই হয়েছে। আমরা আরেকটা পার্ট দেখি যে কিছু, কিছু জায়গায় আমরা দেখি যে আমরা যখন কার্সর এরকম করে উড়ে যাই তখন এই ভেতরের পার্টটা কেমন যেন একটা অ্যানিমেটেড মনে হয়। যে এই লেখাটা ওই ছবির উপর দিয়ে উঠে গেছে। এমনটা মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারবো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এবার একটা মজার জিনিস দেখেন। এই দেখেন, দেখছেন? এটা হেবি একটা মজার জিনিস হবে। আমরা এটা বোঝার জন্য আমরা একটু কাজ করছি স্ক্রলিং এর কাজ করতে হবে আমাদের। স্ক্রল না করলে এটা বোঝা যাবে না। ঠিক আছে? আমি শুধুমাত্র এই ইউনিটের উপরে একটা মার্জিন দিয়ে দিই। কোথায় আছে আমাদের? এই সেকশন হচ্ছে আমাদের ব্যানার সেকশন। এখানে আমি একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন টপ ধরেন দিলাম যে ২০০ পিক্সেল। এটা বোঝানোর জন্য দিচ্ছি। এই দেখেন যখন ট্রান্সপারেন্সি করি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট টেক্সট। এই দেখেন। এবার একটা মজার বিষয় দেখেন আমরা যখন কার্সরটা নিচ্ছি দেখছেন? ফলো করছেন বিষয়টা? ছবিটা মানে লেখাটা উপনিশ করার কারণে ছবিটা একটু হচ্ছে। ছবিটা না, পুরা ছবিটা ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা যখন লেখার অংশটুকু যাচ্ছি সেই অংশটুকু দেখেন ভেতরে আছে। তাই আছে না? মনে হচ্ছে ওই ছবির উপর দিয়ে লেখাটা চলে যাচ্ছে। তাই মনে হচ্ছে না? জি তো বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম পাবেন। আপনি ধরেন রেস্টুরেন্ট কোনো ওয়েবসাইট তৈরি করছেন। করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাতে ধরেন এটা বার্গারের একটা আইটেম। এখানে বার্গারের ছবি দিলেন, এখানে তার ডেসক্রিপশন দিলেন। তারপর যখন আপনি কার্সরটা এরকম সে নিবে, তখন সে ওই বার্গারটার ছবি দেখবে। শুধু ওই আইটেমে।
নিচের আরেকটা আইটেমে আরেকটা ছবি আসবে এরকম। তাহলে দেখতে সুন্দর লাগবে না? স্ট্যান্ডার্ড একটা কোড হবে না? লুকটাও কিন্তু সুন্দর লাগবে। এই দেখেন। জি ভাইয়া। মানে মনে হচ্ছে যে ভেতরে একটা গ্লাস, এটা একটা গ্লাসের উপর আছে, এর নিচে এই অংশটুকু আছে। যখন আমরা গ্লাসটা উপরে উঠাচ্ছি মনে হচ্ছে যে ওই ছবিটা সহজ আছে। ভিতরেরটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে। যাক, এরকম আরো অনেক কিছু আমরা শিখতে পারবো। আমি এখানে মার্জিন দিলাম শুধু বোঝার সুবিধা, এছাড়া কিছু না। তাহলে আপনার কাজ কি থাকবে? একটা ফুল ওয়েবসাইট। বলেন কি কাজ থাকবে আপনার? একটা ফুল ওয়েবসাইট। ফুল ওয়েবসাইট, একটা টোটাল ওয়েবসাইট আপনি বিল্ড করে দিবেন আমাকে। ফুল একটা ওয়েবসাইট যতটা সুন্দর করা যায়। আজকে কয় তারিখ, কি বার আজকে হলো? বুধবার। ওই তো কালকে, আগামী কালকে জমা দিবেন। ফুল একটা ওয়েবসাইট জমা দিবেন আপনি। আপনি যতটুকু পারেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব সুন্দর করা, ততটুকু সুন্দর দিয়ে একটা ওয়েবসাইট বানায় দিবেন আমাকে। আমি দেখবো যে কিরকম কি আছে না আছে। তার উপরে কালকে ওইটার উপরে আপনার একটা এক্সাম হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। মানে কোশ্চিন করবো আপনাকে, আপনি সেগুলোর অ্যান্সার দিবেন আপনার কোড সম্পর্কেই। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আজকে কি কি কাজ শেখালাম? ব্যানার তৈরি করা, ব্যানারের ইমেজের উপরে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা, কিছু স্টাইল, আর বিশেষ করে কার্ড পার্টটা তৈরি করা। এগুলাই হ্যাঁ। মূলত আমাদের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখেন আজকে মাত্র আপনার 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসের মধ্যে আপনি একটা ওয়েবসাইট বিল্ডের পর্যায়ে কিন্তু চলে গেছেন। তাই গেছেন না? জি জি ভাইয়া। খুব কঠিন। জি না। যদিও আপনি একটু ফাস্ট লার্নার, মানে খুব সুন্দরভাবে ক্যাপচার করে নিতে পারতেছেন। এইজন্য আপনাকে দিচ্ছিও বেশি করে। মানে টপিক আলহামদুলিল্লাহ গুলো ভাই। দেখাচ্ছি বেশি করে করে। যেহেতু আপনি ক্যাচ করতে পারতেছেন, তাই অযথা সময় নষ্ট করে লাভ নাই। নাহলে হয়তো আপনাকে এই ব্যানারটা একদিনে শেখাইতাম, তারপরের দিনে এটা শেখাইতাম। তো সেই ক্ষেত্রে অযথা সময় নষ্ট করা। বুঝতে পারছেন? জি আপনি আলহামদুলিল্লাহ একটু ফাস্ট লার্নার আছেন। তো সেই ক্ষেত্রে খুবই ভালো। কাজগুলা মানে রেগুলারিটি মেইনটেইন করা লাগবে ভাই। যত যত কাজে থাক না কেন এই কাজগুলো কমপ্লিট করে দেওয়া লাগবে। হোমওয়ার্ক গুলা জমা দিলে তবেই না হোমওয়ার্ক আমি দেখতে পারবো। জি আর ভুল ত্রুটি বের হলেই আপনি শিখতে পারবেন আবার নতুন কিছু। তাহলে আপনার কাজ জি কি জি জি। থাকবে? একটা ফুল একটা ওয়েবসাইট খুব ফুল সুন্দরভাবে ওয়েবসাইট। বিল্ড করে আমাকে জমা দিবেন। জি এখানে আমি ইসলাম। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আর ওকে ভাই। এটা মানে আমার আগে একটু জানা ছিল, ওইখান থেকে একটা কোশ্চেন করতেছি ভাই। আমি ইনলাইন ফ্লেক্স আর ফ্লেক্স দুইটা যে ওয়ার্ড, দুইটা কি আলাদা নাকি একই ভাইয়া? না, ২ টা একটু আলাদা আছে। ইনলাইন ফ্লেক্স এর কাজ হচ্ছে ফ্লেক্স করে দেওয়া। যখন শুধু ফ্লেক্স দেব তখন সেটা সেই কাজ করবে না। এটা একটু প্রবলেম করবে। বিশেষ করে আমরা যখন রেসপন্সিভ এ যাব তখন তো আরো ঝামেলায় পাকায় দিবে। তারপর আপনাকে এখানে একটা জিনিস দেখাই ফ্লেক্স এর মধ্যে পার্থক্যটা। শুধু ফ্লেক্স দিলে কাজ করবে না এমন কোনো কথাই নাই। কাজ করবে কিন্তু আমরা যেমনটা ঠিক চাই ঠিক তেমনটা কাজ করবে না। এখা এখানে এটা কাজ করছে। কিন্তু আমরা সবকিছুতে স্টাইলাইজ করছি এজন্য। কিন্তু যখন আমরা রেসপন্সিভ এ যাব তখন সেটা একটু ঝামেলা দিয়ে দিবে। এজন্য চেষ্টা করব সবসময় ইনলাইন ফ্লেক্স দেওয়া। ঠিক আছে? শুধু ফ্লেক্স জি দিব না ইনলাইন আমরা। ফ্লেক্স। আমরা কোড করার আগে মানে এখানে এইগুলা সব ঠিকঠাক করার আগে যদি ফ্লেক্স দিতাম তখন আপনি বুঝতে পারতেন যে প্রবলেমটা কিভাবে কোথায় হয়। আর এখন তো সব সাজাই ফেলছি। এখন তো এটা প্রবলেম করার কথাই না। এখন ইনলাইন দিলেও এটা প্রবলেম করবে না। বুঝতে পারছেন? ভাই আমি ইনলাইন দিছিলাম কিন্তু ইনলাইন এটা হয় নাই। না, এখন সাজাই ফেলছি না, সাজানোর পরে তার সমস্যা হবে না। আপনি আমি শুধু আমি ইনলাইনের কাজ হোমওয়ার্ক তো এটা না। শুধু ইনলাইনের কাজ যেটা, শুধু ইনলাইনের কাজ যদি কোনো লিস্টের পার্ট থাকে সেগুলোর লাইন টু লাইন করে দিবে সে। আর ইনলাইন ফ্লেক্স এর কাজ হচ্ছে যে এই পুরা যে একটা ডিভিশন, এই ডিভিশনটাকে মানে যে ডিপটা আছে বা সেকশনটা আছে, এই সেকশনটারে পাশে নিয়ে চলে আসা। এটা ফ্লেক্স এর কাজ। জি বুঝতে পারছি। একটা এক লাইনে কাজ করা আর একটা পুরা ডিভিশনকে নিয়ে আসা। ওইটা তো ছিল শুধুমাত্র কিছু ট্যাগকে পাশাপাশি নিয়ে আসা। আর এটা পুরা সেকশনকেই পাশাপাশি নিয়ে চলে আসতেছে। দেখা হচ্ছে না? আর এটা দেওয়ার জি সিস্টেম জি জি কিন্তু ভাই শুধু বুঝতে প্যারেন্টস পারছি। কে। আমরা তার চাইল্ডকে দিলে কিন্তু কাজ করবে না। প্যারেন্টস কে দিতে হবে। বাট ইনলাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু মূল প্যারেন্টস কে দিতে হয় নাই। দিতে হয়েছে মূল প্যারেন্টস কে? আমরা কিন্তু মূল না না প্যারেন্টস কে না, দিই এটা নাই। ইমিডিয়েট যে প্যারেন্ট আছে ওইটাকে দিছি। তাকেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ফ্লেক্স বা ইনলাইন ফ্লেক্স কিন্তু দিতে হচ্ছে আমার কোথায়? একবারে মেইন প্যারেন্টস কে। মানে যেটা দাদু ওইটা।
হ্যাঁ, দাদুকে দিতে হচ্ছে, রাইট। ঠিক আছে? তাহলে এতটুকুই আজকে ক্লাস থাক। আপনি ফুল একটা ওয়েবসাইট আমাকে বিল্ড করে দেখাবেন। যতটুকু পারেন সৌন্দর্য করার চেষ্টা করবেন। ক্লাসটাকে জি, ক্লোজ জি।